বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিসিএস ৪১তম প্রিলি পরীক্ষার জন্য যে ক্র্যাশ কোর্স উদ্ভাস আয়োজন করেছে, উত্তরণের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, তো তার ওরিয়েন্টেশন সেমিনারে আমরা আজকে কথা বলবো। তো আজকে আমরা বেশ অনেকগুলো বিষয় নিয়েই কথা বলবো। তো আজকে আলোচনায় আমি রাতুল খান আপনাদের সাথে উপস্থিত আছি। এছাড়া আমাদের সাথে আরো উপস্থিত আছে সৌরভ বিজয়, আমাদের সবার প্রিয় মোহাম্মদ আবুল হাসান লিটন ভাইয়া, এবং আমাদের সাথে আরো এসে জয়েন করবেন একটু পরে সানি ভাই, সানাউল্লাহ সানি ভাই। তো আমি একটু এর মাঝখানে পরিচয় করিয়ে দিই। সৌরভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? থ্যাংক ইউ সৌরভ। হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। সবাইকে একটু পরিচয় করে দিই। অনেকে হয়তো সৌরভের সাথে এর আগেও একটা সেশনে দেখা হয়েছে। সৌরভ কিন্তু ৩৮তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে চতুর্থ। তো সৌরভ আজকে বেশ কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করবে, মূল্যবান পরামর্শ, দিক নির্দেশনা বিষয়ক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ আবুল হাসান লিটন ভাই। লিটন ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাতুল, শুনতে পাচ্ছি ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ আমিও শুনতে পাচ্ছি। আর আমরা আমাদের যে উত্তরণ ডট একাডেমি এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালনা করব। তো রিলেভেন্ট সময়ে এসে আমি সবাইকে একটু দেখিয়ে দিব ওয়েবসাইট থেকে কিভাবে লগ ইন করে আমরা উত্তরণের ক্লাসগুলো করতে পারি কিংবা এক্সামগুলো দিতে পারি। তো তার আগে আমাদের কিছু পোল কোশ্চেন ছিল, তো সেই পোল কোশ্চেনগুলোর মাধ্যমে আমরা আলোচনাটা শুরু করতে পারি সবার সাথে। যে ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার জন্য যে আলোচনাটা আমরা আজকে করতে চাচ্ছি, তার তো আজকে ওরিয়েন্টেশন সেমিনারটা চলছে, আমাদের ক্র্যাশ কোর্স যেটা হবে তার জন্য। তো আমরা সেটা শুরু করতে পারি। তো আমরা ক্র্যাশ কোর্সের যে ওরিয়েন্টেশন সেমিনার তার জন্য কিছু পোল কোশ্চেন রেডি করে রেখেছিলাম টপিক হিসাবে। তো সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো আমি একটা একটা করে পোল লঞ্চ করলে সবাই চাইলে সেটার উত্তর দিয়ে এখানে চাইলে অংশ নিতে পারবেন। তো আমি প্রথমে ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে একটু একটা পোল লঞ্চ করে দিতে পারি। মোটামুটি 80%-এর মতো যখন উত্তর দেওয়া হয়ে যাবে তখন আমরা প্রতিটা পোল আসলে ক্লোজ করে দিব। অলমোস্ট ভাইয়া আমাদের 65%-এর মতো উত্তর দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, জানুয়ারির পরে হবে, এটা তো ব্যাপক ভোটে এগিয়ে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, না, ঠিকই আছে। সিচুয়েশন এখন আসলে যেরকম, তাতে মানে জানুয়ারির আগে হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। ইভেন জানুয়ারির পরে বলতে সেটা ইভেন মার্চ বা আরো পরেও হইতে পারে, সেই সম্ভাবনা আছে। বিকজ মানে শীতের যে বিষয়টাকে সামনে রেখে বা করোনার সেকেন্ড ওয়েভকে সামনে রেখে যে এখন মানে গভর্নমেন্ট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ রেখেছে, তো সেটারই কনসিকুয়েন্স হিসেবে হয়তো মানে ফেব্রুয়ারি বা মার্চের পরে গিয়ে হয়তো মানে 41st প্রিলি হইতে পারে, আমার ধারণা আর কি। হ্যাঁ। তো আমাদের মোটামুটি ভাইয়া অ্যান্সার 80%-এর কাছাকাছি চলে এসেছে। আমরা এই পোলের রেজাল্টটা সবাইকে শেয়ার করে দিয়ে আমরা একটু আচ্ছা, সৌরভের এটা কাছে চলে কিন্তু যেতে একটু, পারি। এটা কিন্তু আমাদের একটা হ্যাঁ, অনুমান আর কি, তাই না? কাজে এখন এটাকে কিন্তু অনুমান বেস বা হিসেবে, হ্যাঁ স্পেকুলেশন। রাইট, এটাকে বেস হিসেবে কিন্তু ধরে নেওয়া যাবে না। পরীক্ষার্থী যারা আছেন তারা যদি মনে করেন যে না, এখানে ভাইয়ারা বলছেন বা উত্তরণের পক্ষ থেকে বলা হয়েছে জানুয়ারির পরে পরীক্ষা হবে, এখন যদি পরীক্ষা যদি জানুয়ারির আগে হয়ে যায় সে কিন্তু দোষবে না আমাদেরকে। কাজেই আমার মনে হয় যে এটাকে বলি নাই, আমরা তো বলি নাই। এরা এরা ভোট দিচ্ছে, আমরা ভোট দিচ্ছি। রাইট না, এখন মেন্টাল প্রিপারেশন রাখতে হবে এই হিসাবে যে পরীক্ষা আগেও যদি হয় তাতেও যেন আমরা প্রিপেয়ার্ড থাকি। হ্যাঁ, সেই ধরনের প্রিপারেশন আমাদের রাখতে হবে আসলে। হ্যাঁ, সোহাগ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা রাখছেন? একটু ভাইয়া রাতুল, একটু শুরুর স্লাইড থেকে ওই যে বিসিএস যে আমাদের স্লোগান, যে স্লোগান নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, ওই বিষয়ে যদি সৌরভ তার অভিজ্ঞতার আলোকে কিছু আমাদেরকে বলে। একদম শুরুর দিকে, শুরুর দিকে। হ্যাঁ, আমরা সৌরভের কাছে চলে হ্যাঁ, যাচ্ছি ভাইয়া। রাইট, এটা হ্যাঁ। ধন্যবাদ ভাইয়া।
সোহাগ ভাইয়া, লিটন ভাইয়া, আদাব ভাইয়া, আশা করি ভালো আছেন। রাতুল ভাইয়া আদাব। আর যারা আমাদের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা আদাব। এবং আদাব জানিয়ে আমি শুরু করছি। আমার নাম সৌরভ। এখানে যে থিমটা আমাদের দেয়া হয়েছে যে প্রস্তুতি গোছানো, এটা আসলে সবার জন্যই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র পরীক্ষার জন্য আমি বলবো না, বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা, এটা জীবনেই আসলে সব জায়গায় কাজে লাগে। বিসিএস এর জন্য যেহেতু সেমিনার, তা আমি দুই একটা কথা বিসিএস দিয়ে শুরু করি। আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি, বিসিএস এর যাত্রাটা শুরু করার আগে আসলে খুব ভালো মতো জানতে হবে যে এখানে কি কি আছে, বিশেষ করে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, বা কয়টা ধাপ আছে, এবং কোথায় পরীক্ষা দিতে হবে, বা এখানে পরীক্ষা দিয়ে সুযোগ পেলে কোথায় যাওয়া যায় বা কি সুযোগ পাওয়া যায়, এগুলো আসলে খুব ভালো মতো না জেনে আসলে শুরু করাটা ঠিক না। তো এই যে সবগুলো জানার ব্যাপারটা, এটা আসলে কোথা থেকে আসছে? এটা হলো গোছানো পদ্ধতি থেকেই আসছে। যে আপনি আপনার সিনিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কি, বা এখানে পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা কি, কারা পরীক্ষা দিতে পারে, তারপর এখানে কোন বিষয়ের উপর পরীক্ষা হয়, পরীক্ষা দেওয়ার মিনিমাম কোয়ালিফিকেশনটা কি, কোন পর্যায়ে গিয়ে পরীক্ষা দেওয়া যায়। এই যে আমরা প্রশ্নগুলো সবাইকে করি, এগুলোর মাধ্যমে আসলে আমরা আমাদের আহ, জানার যে ব্যাপারটা, এটাকে গুছিয়ে নিয়ে আসি। তো তারপর আসলে শুরু হয় প্রস্তুতিটা। তো প্রস্তুতিটা তো আমি অধিকাংশকেই দেখেছি যে আসলে পরীক্ষার পর, অর্থাৎ নিজের ফোর্থ ইয়ার পরীক্ষার পর বা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর শুরু করে। তো ওই শুরু করার পরে সবারই একটা প্রশ্ন থাকে যে কি দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব, এই প্রশ্নটা করা হয় কারণ হয়তোবা সঠিকভাবে সে কাউকে জিজ্ঞেস করেনি, বা সঠিকভাবে সম্পূর্ণ ব্যাপারটা সে জানে না। যদি সম্পূর্ণ ব্যাপারটা ভালো মতো জানতো, তাহলে কিন্তু কি দিয়ে শুরু করতে হবে এটা আর প্রশ্ন করতো না। তো এই কি দিয়ে শুরু করতে হবে, তারপরে কি পড়তে হবে, এই উদ্যোগটার জন্য আসলে উত্তরণের এই সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অনলাইন উদ্যোগ, যেটার মাধ্যমে আসলে একটা গোছানো প্রস্তুতি দেওয়ার বা গোছানো প্রস্তুতি নেয়ার একটা সাহায্য করা হবে সবাইকে। এবং আমার যেটা মনে হয়েছে যে যদি এখানে একটু গোছানো প্রস্তুতি পাওয়া যায় এবং সবকিছু গোছানো থাকে, বা একটা সুন্দর স্টাডি প্ল্যান দেওয়া যায়, বা একটা নীতিমালা তৈরি করে দেওয়া যায় যে এইভাবে পড়লে ভালো হয়, বা যারা ইতিমধ্যে সফল হয়েছে তাদের যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করা যায়, এই সব কিছু মিলে আসলে কিভাবে পড়তে হবে, কি কি বিষয় পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এই জিনিসগুলো যদি জানা যায়, তারপর আসলে দুইটা কাজ বাকি থাকে। এক হলো পরিশ্রম করা, দুঃখিত, আসলে প্রথমে বলা উচিত আসলে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা, দ্বিতীয়ত হলো পরিশ্রম করা। কেউ যদি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে, তাহলে সে অবশ্যই ভালো করবে, এবং সেই ভালো করার জন্য প্রস্তুতিটা গোছানো হতে হবে। রাতুল ভাইয়া। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি, তো এর একটা সংগৃহীত মানবন্টন একটা দেওয়া আছে। তো এই বিষয়ে যদি সবাইকে একটু বলে দিতে আর কি। শিওর ভাইয়া। তো বিসিএস পরীক্ষার জন্য প্রথম যে ধাপটা, সে ধাপটা হলো প্রিলি পরীক্ষা। এবং এখানে যারা আছে, আমি তো আশা করছি যে সবাই আসলে এবার পরীক্ষা দিবে, মানে 41তম বিসিএস এ প্রিলি পরীক্ষা দিবে। তো পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, তাদের কিন্তু ওয়েবসাইটে একটা রুটিন দেয়া আছে, দুঃখিত, একটা সিলেবাস দেয়া আছে। এই সিলেবাসটা হলো প্রিলি সিলেবাস, যেটা এখানে দেখানো হচ্ছে। তাছাড়া কিন্তু আরো একটা দেয়া আছে, সেটা হলো রিটেনের সিলেবাস। বাট আমাদের প্রোগ্রামটা যেহেতু প্রিলি রিলেটেড, তাই এখানে প্রিলি সিলেবাসটাই শো করা হচ্ছে। এবং টোটাল নাম্বারটা হলো 200 নাম্বার। 200 নাম্বারের মধ্যে 10টা আলাদা আলাদা বিষয় আছে, এবং প্রত্যেকটা বিষয়ে কত নাম্বার এটাও মোটামুটি সবাই দেখতে পাচ্ছে। তো এখানে একটু বলে রাখি, যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব বা সবচেয়ে বেশি নাম্বার আছে, সেগুলো হলো বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী। কেউ যদি এই 3টা নাম্বার যোগ করে দেন, তাহলে দেখেন 200 নাম্বারের মধ্যে 100 নাম্বার চলে গেছে। তো 50% নাম্বারই ডিপেন্ড করতেছে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলীর উপর। তো এখান এখান থেকে আসলে ডিসিশন নিতে হবে আর কি, যে কোথায় গুরুত্ব বেশি দিতে হবে এবং কোথায় গুরুত্ব তুলনামূলক তুলনামূলক একটু কম দিতে হবে। আমি বলতেছি না কম, তুলনামূলক কম। যেমন আমি যদি ছোট্ট করে বলি, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা পরবর্তীতে জীবনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো এই বিষয় বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছে, তাদের দেখা যাবে যে তারা হয়তো ম্যাথে একটু ভালো, কিন্তু বাংলা সাহিত্য বা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কিছুটা কম জানে। তাদের তাদের স্ট্রং সাইড করতে হবে যে বাংলা বেশি পড়তে হবে, বাংলাদেশ বিষয়াবলী পড়তে হবে। কিন্তু যে স্টুডেন্ট গুলো ইতিহাস নিয়ে পড়াশোনা করছে, বা বাংলা নিয়ে পড়াশোনা করছে, তারা কিন্তু বাংলা বা ইংরেজি সাহিত্য বা বাংলাদেশের টোটাল হিস্ট্রিটা খুব ভালো জানে। তাদের ক্ষেত্রে আবার দেখা যাবে যে গাণিতিক যুক্তিতে একটু পরিশ্রম করতে হচ্ছে, বা কম্পিউটার পরিশ্রম করতে হচ্ছে। তো এখানে আসলে যারা পরীক্ষা দেয় বিসিএস এর ক্ষেত্রে, আমি শুধুমাত্র দেখছি এখানে সবারই কোনো না কোনো দুর্বল সাইড থাকে, আবার সবারই কিছু না কিছু স্ট্রং সাইড থাকে। তো কেউ আসলে সব বিষয়ে ভালো থাকে না, কেউ আসলে সব বিষয়ে খারাপও থাকে না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, সবাই কিছু না কিছু বিষয়ে ভালো থাকে। তো প্রথমে নিজেকে জাজ করতে হবে যে আমি কোন বিষয়গুলোতে তুলনামূলক ভালো, এবং কোন বিষয়গুলোতে তুলনামূলক একটু দুর্বল। যেখানে দুর্বলতা আছে, সেটাকে সবল করতে হবে। আর যেটা
ইতিমধ্যে ভালো বা অলরেডি আমি যেটাতে ভালো সেটাকে আরো শক্তিশালী করতে হবে। তাহলে কিন্তু এখানে একটা পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া যায়, এবং আশা করছি এভাবে প্রস্তুতি নিলে একটা ভালো নাম্বার তুলে প্রিলি পরীক্ষায় সিলেক্টেড হওয়া যায়। রাতুল ভাইয়া। হ্যাঁ, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে প্রিলি পরীক্ষার যে কাট মার্কস, এটা অবশ্য সংগৃহীত। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে 35, 36, 37, 38 এবং 40তমতে 39টা অবশ্য স্পেশাল ছিল। এটার বিষয়ে ভাই আমি যদি একটা কথা বলি আর কি, এখানে হ্যাঁ, যে হ্যাঁ, কাট মার্কসটা দেওয়া আছে এটা যে একেবারেই 76ই কারেক্ট বা 114ই কারেক্ট হ্যাঁ, 36তমতে হ্যাঁ, বা হ্যাঁ, 40-এ 100, এটা আসলে কেউ ধরে নিবেন না। কিন্তু আসলে পরীক্ষার পরে আপনারা যখন 41st পরীক্ষা যারা প্রথমবারের মতো দিচ্ছেন তাদের জন্য আসলে কাট মার্কসটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন আমি যখন 38তমতে দিছিলাম, তারপরে পরীক্ষা দেওয়ার পর জানছি যে কাট মার্ক নিয়ে বেশ একটা দ্বন্দ্ব শুরু হয়, কেউ বলে 120, কেউ বলে 95। তো কাট মার্ক আসলে ব্যাপারটা কি, যে কত নাম্বার পেলে বা কত নাম্বারের উপরে পেলে আসলে প্রিলিতে সিলেক্টেড হয়। তো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু মোটামুটি অনেক জায়গা থেকে চিন্তা ভাবনা করে গেস করা, যে 40তমতে হয়তোবা 100-র উপরে যারা পাইছে তারা মোটামুটি সিলেক্টেড, বা যাদের হয়তোবা 100-র নিচে 99.5ও যদি হয়, আনফরচুনেটলি হয়তো তারা সিলেক্টেড হয়নি। একইভাবে 38তম বা 37তম যে নাম্বারগুলো দেওয়া আছে, কেউ কিন্তু মনে করবেন না এটা একেবারে 100% কারেক্ট। এটা মোটামুটি যারা চান্স পাইছে, প্রিলিতে টিকছে, বা যারা দুর্ভাগ্যক্রমে প্রিলিতে টিকে নাই, তাদের কাছে আলোচনা করে সে কত পেতে পারে, এক্স্যাক্টলি কত আসতে পারে, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা ধারণা করা হয়েছে। তবে এখান থেকে খুব বেশি হেরফের হবে না। মানে যেটা 40তমতে 100 দেয়া আছে সেটা 110 আসলে হবে না, বা 90ও হবে না। সেটা 100 না হয়ে হয়তো 99 বা 101 হতে পারে, বাট এর আশেপাশেই হতে পারে আর কি। হ্যাঁ। আর এটা তো আমরা আলোচনা করেছি যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে, সেটা অবশ্য আমাদের স্পেকুলেশন, তো আমরা নিশ্চিত করে আসলে কিছু বলতে পারছি না এই বিষয়ে। তো এবার আমরা নতুন আরেকটা পোল কোশ্চেনে চলে যেতে পারি। পোল কোশ্চেনটা অলরেডি হচ্ছে ডিসপ্লে করা আছে, তো সেটা আমরা হচ্ছে পোলটা থ্রো করে দিতে পারি যে করোনা কালে আপনার 41তম বিসিএস এর যে প্রিলি প্রস্তুতি সেটা কেমন। তো আমি এই পোলটা লঞ্চ করে দিচ্ছি। তো সবাই স্লাইডে তো প্রশ্নটা দেখতে পাচ্ছিনি, এখন পোলের মাধ্যমে অ্যান্সারটা দিতে পারবেন যে আপনার কি মনে হয়, মতামতটা কি। আমরা ভাইয়া যেটা সৌরভ গেস এখানে, করতেছিলাম 3 হ্যাঁ, নাম্বারটাই হ্যাঁ, আসলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমাদের অনুমানের সাথে হচ্ছে যথেষ্ট মিল দেখা যাচ্ছে যে হ্যাঁ, প্রস্তুতির মধ্যে লিটন লিটন যথেষ্ট ভাই গ্যাপ ওইটা তৈরি হয়েছে। বলতেছিল। লিটন ভাই ওইটা হ্যাঁ, বলতেছিল যে সময় পেলে আসলে একটু কম হয় পড়াশোনা। না সত্যি কথা, কারণ সবসময় যে পরীক্ষা পিছালেই পরীক্ষা ভালো হয় এমনটা কিন্তু না। রাইট, মানে সময়ের জিনিস সময় হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ যেটা এক্সপেক্টেড ছিল পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল হয়তো মার্চের দিকেই বা এপ্রিলের দিকে, তো সেটা না হওয়াতে আসলে এই গ্যাপটা মানে ফ্রুটফুলি কাজে লাগে না। ইনফ্যাক্ট এটা হুম। দেখা গেছে বিভিন্ন ভাবে নষ্টই হয়ে গেছে। বরং আগে যতটুকু প্রিপারেশন টাটকা ছিল, সেই টাটকা প্রিপারেশনের মধ্যে একটা মানে মরিচা পড়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে বলতে গেলে। এবং মানে স্টুডেন্টদের পারসেপশনও মোটামুটি, ক্যান্ডিডেট যারা তাদের পারসেপশনও মোটামুটি একই রকম, যে প্রস্তুতির মধ্যে যথেষ্ট গ্যাপ তৈরি হয়েছে। সময় পেয়েছি কিন্তু প্রস্তুতি আগের মতোই আছে 25%। আর কিছু সময় পরে প্রস্তুতি ভালো হয়েছে 17। কনগ্রাচুলেশন, এদেরকে আসলে অভিনন্দন জানানো উচিত যে একটা প্রতিকূল অবস্থার মধ্যেই মানসিক শক্তিকে বা মানসিক ইয়েকে ধরে রেখে তারা আগাইতে পারছেন। এটা অবশ্য একদিক দিয়ে আমি বলবো যে অনেকের জন্য এটা সুযোগ হিসেবে কাজে লাগছে, কারণ অনেকেই হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে মানে বিসিএস এর জন্য যে ডেডিকেটেড প্রিপারেশন না, সেই সুযোগটা আগে হয়তো ওভাবে মানে পেতেন না, কিন্তু এখন এই কোভিড এর কারণে হয়তো একটা সুযোগ অনেকের জন্য মিলে গেছে, তারা হয়তো এই সময়টা কাজে লাগাইতে পারছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে না, প্রস্তুতির মধ্যে আসলে খুব একটা উন্নতি হয় না, বরং অবনতি আসছে, এরকম সংখ্যাই বেশি। কাজেই এখন কিন্তু সেটাকে আসলে ঝালিয়ে নিতে হবে। ঝালিয়ে না নিলে কিন্তু পরীক্ষা ডিক্লেয়ার হইলে, যে কোনো সময় পরীক্ষা হলে তখন কিন্তু বিপদে পড়ে যেতে হবে। সৌরভ, যদি এই হ্যাঁ, বিষয়ে কিছু বলো। হ্যাঁ ভাইয়া, আমারও এটাই মনে হচ্ছিল আর কি। এটা আসলে সত্য কথা, যখনই কোনো কিছু আনএক্সপেক্টেড হয়ে যায়, যে কখন হবে আমরা জানি না, অনির্ধারিত, সেখানে খুব কষ্ট হয়ে যায় আসলে পড়বো নাকি পড়বো না। অনেকে তো এটাও ভাবে যে এখন পড়লে ভুলে যাবো, পরেই পড়ি। এরকম অনেকের ক্ষেত্রে হয়। বাট এই পোল হ্যাঁ, যেটা হয়েছিল আর কি, যে পরীক্ষা কখন হবে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে টার্গেট আসলে জানুয়ারি ধরে, যে মানসিকভাবে আমি প্রস্তুত, জানুয়ারিতে যে কোনো সময় পরীক্ষা হলে আমি পরীক্ষা দিয়ে দেবো, এরকম একটা প্রস্তুতি যদি নিয়ে নেই তাহলে মনে হয় সব দিক দিয়ে ভালো হয় আর কি। রাইট। আর যারা এখানে আসলে যেটা দেখতে পাচ্ছি আর কি, যে প্রস্তুতির মধ্যে যথেষ্ট গ্যাপ তৈরি হয়েছে, এটা আমার নিজেরও মনে আছে। আর 38-এ যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম
যখন পড়াশোনা করতাম তখন ভালো লাগতো যে হ্যাঁ অনেক কিছু মনে আছে। মাঝে মাঝে দেখা যেত যে ঠিক আছে আজকে একটু না পড়ি, কালকে থেকে পড়বো। কালকেও দেখতেছি আবার একই ভাবে, এই আজকে একটু না পড়ি কালকে থেকে পড়বো, এরকম দেখা যায় এক সপ্তাহ পড়ি নাই, পরের সপ্তাহে গিয়ে দেখি সবকিছু আবার নতুন মনে হচ্ছে, যেগুলিকে আসলে পড়ছিলাম এগুলো কিছুই মনে পড়তেছে না। তো এই রাইট। করোনাকালীন তো একটা দীর্ঘ সময় গ্যাপ হয়ে গেছে, তো এই গ্যাপটা আসলে যাদের আসলে ডিটারমিনেশন থাকে, শক্ত মনোবল থাকে, তারাই আসলে কভার করতে পারবে। এবং এটা কভার করার জন্য আমার মনে হয় এখন থেকেই পরিশ্রম শুরু করে দেওয়া উচিত। এখন থেকে মানে হলো এখনই, মানে হয়তো বা প্রোগ্রামটা শেষ হলেই পড়তে বসা উচিত, কালকে থেকে পড়বো না বলে এখনই শুরু করে দিলে কালকে কিন্তু কিছুটা এগিয়ে থাকা যাবে। রাইট আমি এটাই সৌরভ, বলবো। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো যে আসলে বিসিএস বা এই ধরনের কম্পিটিটিভ এক্সাম যেগুলি, সেটা তো আসলে এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা না, যে ঠিক আছে এ প্লাস আমি পাইলাম আরেকজনও পাইলো তাতে কোনো অসুবিধা নাই। রাইট। হুম। কম্পিটিটিভ যে এক্সাম, সেগুলো বৈশিষ্ট্য হলো যে আরেকজনের চান্স পাওয়া দিয়ে কিন্তু আমার চান্স পাওয়ার সম্ভাবনা পিছাই গেল, কমে হ্যাঁ, গেল। হ্যাঁ। আমার কাজে ভাইয়া একটা কথা মনে পড়তেছিল, সোহাগ হ্যাঁ, ভাইয়া একটা কথা বলছিল আমাদেরকে, এটা অনেক আগের কথা, হ্যাঁ, 2011 সালের কথা। ভাইয়া বলতেছিল যে এই যে অ্যাডমিশন পরীক্ষাগুলো হয় বা কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, রাইট। এগুলোতে কিন্তু কাউকে চান্স পাওয়ানোর জন্য পরীক্ষা নেওয়া হয় না, এগুলোতে চান্স ফালায় দেওয়ার জন্য, মানে পরীক্ষা নিয়ে 99% কে বাদ দিয়ে দেয়। আসলে এটা বাদ চান্স দিয়ে পাওয়ার দেওয়ার জন্য, পরীক্ষা না, হ্যাঁ। বাদ দেওয়ার পরীক্ষা। রাইট। আমাকে ভালো পরীক্ষা দিতে হবে যেন আমাকে বাদ দেয়া না যায়, এটা আমার খুব মনে ছিল তখন। কাজেই এখানে আমরা যে পোল রেজাল্ট যারা দেখতে পাচ্ছি যে 58%-এর অবস্থা, মানে এই 58% গ্রুপের মধ্যে আমরা যারা আছি তারা হয়তো সান্ত্বনা পাচ্ছি যে না, আমার গ্রুপে আরো আরো অনেকেই আছে প্রিপারেশনের মধ্যে গ্যাপ তৈরি আছে, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে 42% কিন্তু আছে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো। কাজে যে কোনো সময় যদি ডিক্লারেশন চলে আসে পরীক্ষা হওয়ার, সেক্ষেত্রে কিন্তু আমি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে সৌরভ যেটা বললো যে আসলে একটা মুহূর্ত আর নষ্ট না করে বরং এখন থেকে ডিটারমাইন্ড হওয়া যে না আমি ইনশাল্লাহ এই এখন থেকে শুরু করলাম। কাজে এরকম একটা ডিটারমিনেশন নিয়ে আমরা যদি আগাই, তো এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আসলে আমার আগায় থাকাটা জরুরি। আমার এখানে তো কোনো থ্রেশহোল্ড তো আর নাই যে হ্যাঁ আমি এতটুকু পাইলে হয়ে গেল, থ্রেশহোল্ড কিন্তু নাই। কাজে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অলওয়েজ প্রিপেয়ার থাকা অথবা সবার থেকে এগিয়ে থাকা, এরকম একটা মানসিকতা নিয়েই কিন্তু আগাইতে হবে, আদারওয়াইজ কঠিন হয়ে যাবে আসলে। হ্যাঁ, অবশ্যই। আর আমরা পরবর্তী আলোচনার টপিকটা আমি পোল হিসেবে লঞ্চ করে দিয়েছি, যে 41তম বিসিএস প্রিলি পরীক্ষার জন্য এই মুহূর্তের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বলে মনে করেন। এটা কি শুধু বিষয়ভিত্তিক ক্লাস, বিষয়ভিত্তিক পরীক্ষা, নাকি ক্লাস এবং পরীক্ষা একত্রে? এবং এখানে একেবারে নিরঙ্কুশ ভাবে দেখা যাচ্ছে যে বিষয়ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা একত্রে, সেটা একদম সর্বাগ্রে এবং 92%। রাইট, মানে এত কি বলে মানে গ্রেট ডিফারেন্স অন্য কোনো পোলের ক্ষেত্রে মনে হয় না আর কি। মনে হয় নাই, বিগ ঠিক ভাই। না, ডিফারেন্স, অনেক বড় পার্থক্য, 91% আর 9% দুইটা মিলে। এটা স্বাভাবিক আসলে, যেহেতু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। হয়তো পরীক্ষা মার্চে হলে এই সিনারিওটা এরকম হতো না, মার্চে যদি পরীক্ষা হতো বা এপ্রিলে পরীক্ষা হতো আর তখন যদি আমরা মার্চ মাসে এই পোল নিতাম, ডেফিনেটলি সিনারিওটা এরকম হতো না, তখন হয়তো ডিফারেন্ট কিছু হতো আর কি। বাট যেহেতু একটা লম্বা গ্যাপ তৈরি হয়ে গেছে, অলমোস্ট মোর দ্যান 6 মান্থস, 6 মাসের বেশি সময় গ্যাপ থাকার কারণে এখন আসলে ওই আহ, মানে প্রস্তুতির মধ্যে একটা মরিচা পড়ার মতো অবস্থা চলে আসছে। কাজে এখন শুধু ক্লাস করলেও যেমন হবে না, আবার শুধু পরীক্ষা দিলেও প্রিপারেশন যেহেতু অনেকটা জং ধরে গেছে, পরীক্ষা দিয়েও খুব একটা লাভ হবে না। আবার শুধু ক্লাস যদি আমরা করি, তো এই ক্লাসের মধ্যে গতি, পড়াশোনার মধ্যে গতি আসলে আসবে না, কারণ একটা জড়তা চলে আসছে, স্থির জড়তা যেটা আর কি, স্থিতি জড়তা যেটাকে বলে, পড়াশোনা না করতে করতে একটা ওরকম স্থিতি জড়তা চলে আসছে। কাজেই এখন পড়াশোনার মধ্যে গতি ফিরে আনতে হলে মানে ক্লাস এবং পরীক্ষা বোধ লাগবে আসলে। হ্যাঁ, ক্লাস পরীক্ষা একত্রে যদি এখন শুরু করা যায়, তাহলে হয়তো পড়াশোনার মধ্যে আবার একটা সাবেক গতি ফিরে আসবে ইনশাল্লাহ, এবং সেটা জরুরি। সেটা জরুরি বিকজ দিস ইজ অলরেডি নভেম্বর, এটা তো অক্টোবর শেষ হয়ে যাচ্ছে, মানে নভেম্বর শুরু হয়ে যাচ্ছে। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যদি আমরা ধরে নিতে জানুয়ারির শেষের দিকে বা মিড অফ জানুয়ারি পরীক্ষা হবে, এরকম একটা ধরে নিতে হবে। সৌরভ যেটা বললো আমাদের এরকম ধরে নিয়ে আগাইতে হবে। সেরকম যদি হয় তাহলে কিন্তু সময় আমাদের হাতে একদমই নাই। তো সেই ক্ষেত্রে মানে এখনই আড্ডার ভিতরে নামতে হবে এবং পরীক্ষা ক্লাস একত্রে প্রিপেয়ার যদি আমরা হইতে থাকি, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি মানে মূল পরীক্ষার আগে ইনশাল্লাহ একটা ভালো লেভেলে পৌঁছে যাবে আশা করি। তো সেই পরিস্থিতি বিবেচনা করে 41তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য উত্তরণের যে এখনকার আয়োজন, সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স এবং ফাইনাল মডেল টেস্ট। রাইট। সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্সটাতে হচ্ছে অনলাইন, এটা আলাদা করে উল্লেখ করা আছে, এবং ফাইনাল মডেল টেস্টে অনলাইন প্লাস ইন ব্রাঞ্চ এটা উল্লেখ করা আছে। তো এই বিষয়ে যদি ভাইয়া কিছু বলে দিতেন। হ্যাঁ, এইটাকে আমরা সময় উপযোগী আয়োজন বলতেছি। এই জন্য বলতেছি যে বিকজ মানে আমরা এই যে একটু আগে পোলে যে রেজাল্টটা দেখলাম, সেই রেজাল্ট থেকে আমরা বুঝতে পারতেছি কেন এটা সময় উপযোগী। তো সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স যে কোর্সটা, সেখানে
আমরা মূলত মানে শুধু পরীক্ষা না, ক্লাস এবং পরীক্ষার কম্বিনেশন দিয়ে আমরা একটা শিডিউল বা একটা রুটিন ডিজাইন করেছি, প্রোগ্রাম ডিজাইন করেছি। তো সেটা যদি স্টুডেন্টরা বা ক্যান্ডিডেট যারা আছে তারা পার্টিসিপেট করে, তাহলে ইনশাল্লাহ তাদের প্রত্যেকটা সাবজেক্টে যেই একটা গ্যাপ তৈরি হয়ে গেছে সেই গ্যাপটা ইনশাল্লাহ আবার ফিল আপ হয়ে যাবে, একটা প্রস্তুতির মধ্যে একটা ফুলফিলমেন্ট আসবে। আর এরপরে ফাইনাল মডেল টেস্ট যেটা অনলাইন এবং ইন ব্রাঞ্চ। অনলাইন তো আমরা বুঝতেই পারতেছি যে অনলাইনে পরীক্ষা হবে। আর ইন ব্রাঞ্চ হলো যে ততদিন আমরা আশা করতেছি হয়তো মানে মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি গভর্নমেন্টের পক্ষ থেকে পেয়ে যাব। তখন দেশব্যাপী উদ্ভাস উন্মেষে যতগুলি শাখা আছে সমস্ত শাখাতেই আমরা মানে ফিজিক্যাল পরীক্ষার ব্যবস্থা করব, এবং ক্যান্ডিডেট যারা আছেন তারা সেখানে গিয়ে মানে বিসিএস পরীক্ষার আদলে, হ্যাঁ, ওখানে পরীক্ষা দিয়ে আর একটু সিদ্ধহস্ত বা একটু অভ্যস্ত হইতে পারবেন। ওখানে লম্বা সময় গ্যাপ হয়ে যাওয়াতে একটা অনভ্যস্ততা চলে আসছে, কাজে মূল পরীক্ষাতে অ্যাটেন্ড করার আগে আমরা মনে করি যে একটা মানে ফিজিক্যাল কিছু পরীক্ষা দিয়ে আবার একটা অভ্যস্ততা ফিরিয়ে আনা এটা জরুরি, যাতে করে মানে মূল পরীক্ষা অ্যাটেন্ড করতে একটা কনফিডেন্স বা একটা মানে টাইম ম্যানেজমেন্ট বা সবকিছু মিলে একটা মানে অবস্থাটা একটু দৃঢ় অবস্থান থাকে আর কি। সেই জন্য আমরা আমাদের দুইটা কোর্সকে সাজিয়েছি সেভাবে, সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স যেখানে ক্লাস এবং পরীক্ষার কম্বিনেশন দিয়ে একটা রুটিন ডিজাইন করা হয়েছে, আর ফাইনাল মডেল টেস্ট যেখানে পরীক্ষাগুলি থাকবে এবং অনলাইন ইন ব্রাঞ্চ বোথ প্ল্যাটফর্মেই হবে। তো আমরা যাদের যাদের ইন ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব তারা তো ইন ব্রাঞ্চে গিয়ে দেবো, অনলাইনে দিতে পারবো, অসুবিধা নাই। আর যাদের একান্ত সম্ভব হবে না তারা কমপক্ষে অনলাইনে আমরা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করব। এবং এই ফাইনাল মডেল টেস্ট যে পর্বটা, সেই পর্বের মধ্যে আমরা একটা প্রিন্টেড মডেল টেস্ট বুক, যেটা আর কি মডেল টেস্ট প্র্যাকটিস বুক, এটা প্রোভাইড করবো, যেখানে 30 সেট পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য। আশা করি এই মডেল টেস্ট বুকটা খুবই হেল্পফুল হবে। এটা শুধুমাত্র ফাইনাল মডেল টেস্ট যে পর্বটা আমাদের আছে সেই পর্বে যারা অ্যাডমিটেড থাকবে তাদের জন্য আমরা ওই বইটা প্রোভাইড করবো, এবং সেটা মানে আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ আছে সেখান থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি যদি কেউ ব্রাঞ্চে এসে সংগ্রহ করতে অপারগ হন তাদের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস নিয়ে কুরিয়ারের মাধ্যমে সেন্ড করতে পারবো। আর এটা যখন আমরা ব্রাঞ্চ থেকে অ্যাভেলেবেল করব, মানে যখন থেকে ব্রাঞ্চ থেকে সংগ্রহ করা যাবে তার আগে আমরা এসএমএস দিয়ে সবাইকে জানিয়ে দিব যে এখন থেকে ব্রাঞ্চে গেলে এই বইটা সংগ্রহ করা যাবে। হ্যাঁ, তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রিলি সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স সেটা শুরু হবে 31 অক্টোবর 2020। তো এখানে কি কি বিষয় ইনক্লুডেড থাকবে সেটা আমি ছোট একটা ওভারভিউ দিচ্ছি এখানে। যে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস, এর উপরে হচ্ছে 12টি ক্লাস থাকবে। শর্ট রিভিউ এক্সাম, এটা থাকবে 12টি। সাবজেক্ট ফাইনাল এক্সাম 6টি, এবং সলিউশন ক্লাস থাকবে আরো 6টি। তো আমি ইন এ মোমেন্ট বিস্তারিত রুটিনটা যেটা সেটা আমি আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি। রাইট রাতুল, তার আগে একটু সংক্ষেপে বলি, 31 তারিখ কিন্তু আগামীকাল থেকেই, হ্যাঁ, দ্যাট ইজ আগামীকাল থেকেই আমাদের এই পর্বটা শুরু হচ্ছে। তো আমরা যেটা ফিল করেছি ক্যান্ডিডেট যারা আছেন তাদের তো আসলে প্রিপারেশন আগে থেকেই ছিল, মার্চ এপ্রিলে পরীক্ষা দেওয়ার মতো প্রিপারেশন ছিল, কাজে এখন থরো ক্লাস নেওয়া সেটা আসলে আমার মনে হয় যে সেটা টাইম লস হবে আর কি, মানে ভেঙে ভেঙে পড়ানো, ছোট ছোট করে পড়ানো, সেটা আসলে সময় নষ্ট হওয়ার মতো মনে হয়েছে আমাদের কাছে। যে কারণে আমরা মানে ওরকম থরো রিভিশন ক্লাসের মধ্যে না গিয়ে আমরা একটু ডিফারেন্ট প্যাটার্নে চিন্তা করেছি, যেটা সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস। তো এটার উপকারিতা কি বা কতটুকু সেটা নিয়ে একটা ভিডিও আমাদের সৌরভ বিজয় অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে অলরেডি পোস্ট করেছে। তো আমার মনে হয় যে যদি এখন যে পর্বটা ডিজাইন করা হয়েছে সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স, যেখানে 12টা অ্যানালাইসিস ক্লাস, দেন 12টা রিভিউ এক্সাম এবং 6টা সাবজেক্ট ফাইনাল লাইভ এক্সাম এবং 6টা সাবজেক্ট ফাইনাল সলিউশন ক্লাস, এই যে পর্বটা যদি কেউ এই পর্বটাতে পার্টিসিপেট করে তাহলে ইনশাল্লাহ তার প্রিপারেশনের মধ্যে যতটুকু ঘাটতি আছে, যতটুকু গ্যাপ তৈরি হয়েছে সেটা ইনশাল্লাহ ফুলফিল হয়ে যাবে। বাকিটা একটু ডিটেলস রাতুল যদি বলে দাও। হ্যাঁ, এই যে আমরা আমাদের সামনে রুটিনটা দেখতে পাচ্ছি আসলে, যে প্রথম পর্ব সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স, এটা সম্পূর্ণ অনলাইন একটা কোর্স। তো আমি যেটা বলছিলাম যে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস থাকবে 12টি, শর্ট রিভিউ এক্সাম 12টি, সাবজেক্ট ফাইনাল লাইভ এক্সাম 6টি, এবং সাবজেক্ট ফাইনাল সলিউশন ক্লাস 6টি। তো 31 অক্টোবর অর্থাৎ আগামীকালকে থেকে শুরু হচ্ছে এবং 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে। আর কোর্স ফি এখানে 1000 টাকা উল্লেখ করা থাকলেও উদ্বোধনী ছাড় হিসেবে কিন্তু 50% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আর প্রথম পর্বের যে রুটিন, সেখানে কয়েকটা কলামে বিষয়, তারিখ ও দিন, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসের যে বিষয়গুলো সেই বিষয়গুলো, এবং শর্ট রিভিউ এক্সাম এবং অ্যানালাইসিস ক্লাস সেই বিষয়গুলো এটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে
আমাদের সমস্ত ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে, এটা এখানে উপরে উল্লেখ করা আছে। তো কিভাবে ক্লাসে জয়েন করতে হয় সেটা আমি একটু পরেই দেখিয়ে দিব আমাদের ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে। তো আমরা এখন একটু ফোকাস করছি সিলেবাসটার উপরে এবং এই রুটিনটার উপরে। তো প্রথম সপ্তাহে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এর উপরে ক্লাস অনুষ্ঠিত হবে। তো এখানে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস এবং যে অ্যানালাইসিস ক্লাসগুলো সেটা হচ্ছে নিজ নিজ ব্যাচ টাইম অনুসারে এখানে হবে। তো এই ব্যাচ টাইমগুলো হচ্ছে আলাদা করে দেওয়া আছে, যে এই যে এখানে লেখা আছে যে 7 AM থেকে 7 PM না, একটু পর্যন্ত ব্যাচ আমরা আবার টাইমের, পরীক্ষাটাও দিতে পারবো। রাতুল ব্যাচ হ্যাঁ টাইমের ভাই, আমি বিষয়টা। পরীক্ষার কথা বলছিলাম আর কি। রাইট রাইট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাচ টাইমটা ক্লাস, আমরা পরে আবার ক্লিয়ার করে দিব, অসুবিধা হ্যাঁ, নেই ভাই। ক্লাসের যে ব্যাচ টাইমটা সেটা একটু এখন বলে দেই। সেটা হলো ক্লাসের ব্যাচ টাইমটা আচ্ছা। দুইটা ব্যাচ টাইম আছে আমাদের, একটা 6টা থেকে 8টা পর্যন্ত, আর একটা ব্যাচ টাইম ছিল হ্যাঁ হ্যাঁ 8টা থেকে 10টা পর্যন্ত। তো এই 8টা থেকে 10টা পর্যন্ত ব্যাচ টাইমটা, এই ব্যাচ টাইমটা মেবি একটু চেঞ্জ হইতে পারে, 8:15 বা 8:30 থেকে হইতে পারে, বিকজ 6টা থেকে যে ব্যাচ টাইমটা আছে আমাদের ক্লাসগুলো যদি কোনো কারণে একটু 2 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট হয়ে যায়, ইন দ্যাট কেস হয়তো ওই 10-15 মিনিট ওয়েট করতে হবে। সেই কারণে সেফটি হিসেবে আমরা ওখানে 15-20 মিনিট বা আধা ঘন্টা টাইম রেখে দিতে চাই, সেফটি হ্যাঁ হ্যাঁ মানে ইয়ে অবশ্যই। হিসেবে, মানে কি বলে, বাফার হিসেবে। তো সেই কারণে হয়তো এই ক্লাসটা 8টা থেকে, মানে পরবর্তী যারা 8টায় ব্যাচ টাইম নিয়েছেন তাদের ক্লাসটা হয়তো 8টা থেকে শুরু না হয়ে 8:30 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি তাতে অসুবিধা হবে না, বরং সুবিধাই হওয়ার কথা। হ্যাঁ, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্তগুলো সবাইকে হচ্ছে জানিয়ে দিব। আচ্ছা, তো আমি দেখাচ্ছিলাম রুটিনের মধ্যে আমাদের প্রথম সপ্তাহে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এর উপরে যে ক্লাসগুলো সেগুলোর এখানে তারিখ এবং দিন, এবং সেই অনুযায়ী প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস এবং শর্ট রিভিউ এক্সাম, এবং সেই ক্লাসের উপরে যে অ্যানালাইসিস তার দিন তারিখগুলো এখানে দেওয়া আছে। আর দ্বিতীয় সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি ভাষা ও সাহিত্য। একইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহে আমাদের সম্পূর্ণ যে সিলেবাসটা যেগুলো আমরা এখানে উল্লেখ করেছিলাম সেটা শেষ হবে। রাতুল, এখানে একটু সংক্ষেপে আমি বলি, টোটাল 6 সপ্তাহের শিডিউল আমরা দেখতে পাচ্ছি যে 31শে অক্টোবর থেকে শুরু করে 11 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই পর্বটা চলবে। তো আমি রুটিন সম্পর্কে যদি একটু ব্রিফ করি, যেমন আগামীকাল শনিবার গাণিতিক যুক্তির উপর যে লাইভ ক্লাসটা হবে, অ্যানালাইসিস ক্লাস, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, এটা যার যার ব্যাচ টাইম অনুসারে হবে। যারা 6টার ব্যাচে ভর্তি আছেন তাদের 6টার সময় হবে, যারা 8টার ব্যাচে ভর্তি হ্যাঁ আছেন তাদের জন্য 8:30 থেকে শুরু হবে, 8:30 থেকে 10:30 পর্যন্ত। আচ্ছা, আর আগামীকাল কোনো পরীক্ষা হবে না। এরপর নেক্সট যেটা 1 তারিখ, 1 নভেম্বর রবিবার, ওই দিন ক্লাসটা হবে মানসিক দক্ষতার উপর প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস হবে, এবং যার যার ব্যাচ টাইম অনুসারে হবে। আর আমরা পাশের কলমে যেটা দেখতে পাই, ডান পাশের কলমে যেটা দেখতে পাচ্ছি, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এইটার গাণিতিক যুক্তি, মানে আগের দিন যে ক্লাসটা হয়ে গিয়েছে তার উপর গাণিতিক যুক্তির উপর 30 মার্কস একটা এমসিকিউ টেস্ট হবে, যেটা টাইম 15 মিনিটস, এবং আমরা এটাকে শর্ট রিভিউ এক্সাম বলতেছি। 15 মিনিটের পরীক্ষা, এই জন্য শর্ট এক্সাম বলতেছি। আর রিভিউ এই জন্য বলতেছি, গতদিন যে ক্লাস হয়ে গেল, মানে আগের দিন গাণিতিক যুক্তির উপর যে ক্লাস হয়ে গিয়েছে তার উপর একটা পরীক্ষা হবে, এই জন্য রিভিউ এক্সাম বলতেছি আমরা। তো এইটা আগের দিনের ক্লাসের উপর পরদিন একটা শর্ট পরীক্ষা হবে। রুটিনের মধ্যে এটা ক্লিয়ারলি বুঝাই দেওয়া আছে। আর সকাল 7টা থেকে রাত 8টা, মানে সন্ধ্যা 7টা পর্যন্ত কি মেন করতেছে আসলে, মানে এটা মেন করতেছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এক্সামটা ওপেন থাকবে, এই পরীক্ষাটা ওপেন থাকবে। এই সময়ের মধ্যে ক্যান্ডিডেট যারা আছেন তাদের সুবিধা মতো যে কোনো সময় ঢুকে পরীক্ষা দিতে পারবেন। তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যেহেতু 15 মিনিটস টাইম, আমরা যেন 7টার সময় কিন্তু হার্ডলি ক্লোজ হয়ে যাবে, একটু সবাই মাথায় রাখি হ্যাঁ এটা। হ্যাঁ। 7টার সময় হার্ডলি ক্লোজ হয়ে যাবে, মানে 7টার পরে আর আপনি অ্যান্সার করতে পারবেন না, এটা অটো ক্লোজ হয়ে যাবে, অটো সাবমিট হয়ে যাবে এক্সাম। কাজে আমরা যদি 15 মিনিটস এটা একটা আমি এখনই পরীক্ষা, একটু বলে দিতে চাচ্ছিলাম যে রাইট, কারণ সবাই আমরা সারাদিন যেটা মনে করি যে একটু পরে দিব বা আরেকটু পরে দিব, একটু প্রোক্রাস্টিনেট করি, এবং শেষে দেখা যায় যে অনেকেই চেষ্টা করেন যে একেবারে লাস্ট টাইমে এসে পরীক্ষাটা দিতে। তো রাইট, একেবারে লাস্ট টাইমে এসে পরীক্ষা দিলে আসলে অনেকগুলো সমস্যা ক্রিয়েট হতে পারে। একে তো হচ্ছে অনেক মানুষ একবারে পরীক্ষা দিচ্ছেন, তো সেক্ষেত্রে হয়তো সার্ভারে হচ্ছে এক্সট্রা লোড পড়তে পারে। তো সেটা হয়তো ঘটার সম্ভাবনা কম, কিন্তু তার চেয়ে বড় যে সমস্যাগুলো ঘটে, আমরা অন্যান্য যে প্রোগ্রামগুলো চালাচ্ছি সেখানেও যেহেতু আমাদের এরকম একটা লাইভ এক্সামের টাইম বেঁধে দেয়া, শেষ সময় পরীক্ষা দিতে গেলে বেশ কিছু কমন প্রবলেম হয়। ধরা যাক আমি সারাদিন পরীক্ষা দিলাম না, ঠিক 7টার সময় আমি পরীক্ষা দিতে ঢুকলাম, ওই রাইট। সময় আমার হচ্ছে ডাটার কানেকশন ডিসরাপ্ট হলো বা আমার কারেন্ট চলে গেল বা কোনো একটা সমস্যা হলো। তো তখন ওইটুকু টাইমের মধ্যে সেটা সলভ করে সুচারুভাবে পরীক্ষাটা দেওয়াটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। না, ইনফ্যাক্ট তাই 7টার সময় 7টা পরীক্ষা, পর্যন্ত টাইম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 7টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার টাইম দেওয়া থাকলেও আমি সবাইকে আসলে রিকোয়েস্ট করব যে এর আগেই যাতে আমরা পরীক্ষাগুলো দিয়ে ফেলি। রাইট। আর 7টার সময় কিন্তু ঢুকলে পরীক্ষা শুরুও করতে পারবে না, মানে এটা কিন্তু ফিফটিন হ্যাঁ হ্যাঁ, মিনিটসের পরীক্ষা দিতে ক্লোজিং হলে, টাইম।
হ্যাঁ ক্লোজিং মানে টাইম। ক্লোজিং রাইট। তার মানে কেউ যদি 6টা 50-এ ঢুকে সে কিন্তু মাত্র 10 মিনিট টাইম পাবে পরীক্ষা দেওয়ার জন্য। মানে 15 মিনিট পরীক্ষা দিতে চাইলে মানে সর্বশেষ 6টা 45-এ ঢুকতে হবে, 6টা 45-এ ঢুকলে 15 মিনিট পরীক্ষা দিতে পারবে। তো এভাবে করে দেন 1 তারিখে যেমন একটা ক্লাস হলো, একটা পরীক্ষা, 2 তারিখে সোমবার কোনো ক্লাস নেই। এরপর হলো মানসিক দক্ষতার উপর যে শর্ট রিভিউ এক্সামটা সেটা সেটা ওপেন থাকবে। তো আমরা ডিজাইন করেছি এমন ভাবে, যেমন সপ্তাহে 2টা থাকবে ক্লাস, যেমন শনিবার রবিবার ক্লাস হবে, যেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, এবং দেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিন মাঝখানে গ্যাপ থাকবে। সোমবারে যদি একটা ছোট্ট এক্সাম থাকবে, তো এটা তো অল্প সময়ের একটা রিভিউ এক্সাম, কাজে সেটা আশা করি অসুবিধা হবে না। তো শনিবার প্রত্যেক সপ্তাহে শিডিউল একই রকম, শনিবার এবং রবিবার হবে অ্যানালাইসিস ক্লাস, আর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার গ্যাপ দিয়ে শুক্রবার হবে ওই পার্টিকুলার সাবজেক্টের উপর, যে অ্যানালাইসিস ক্লাসগুলি হয়ে গেল পার্টিকুলারলি ওই সাবজেক্টগুলোর উপর তার সাবজেক্ট ফাইনাল এক্সাম। এবং আমরা দেখতে পাচ্ছি সেটাও টাইমিং দেওয়া আছে, শুক্রবার যেহেতু শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত গাণিতিক যুক্তি প্লাস মানসিক দক্ষতার উপর সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে, এমসিকিউ 200 মার্কস, বিসিএস স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, এবং টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট, যদিও বিসিএস এ 2 ঘন্টা টাইম থাকে। তো এখানে যেহেতু আমাদের মানে গোল্লা ভরাট করতে হবে না, যেহেতু অনলাইনে পরীক্ষা দিতে হবে মাউস ক্লিক করে অথবা ফিঙ্গার ট্যাপ করে মোবাইলে, তো সেই জন্য কিছু টাইম সেভ হবে। সেই পার্সপেক্টিভ থেকে আমরা টাইম 2 ঘন্টা না রেখে আমরা 1 ঘন্টা 30 মিনিট টাইম দিয়েছি। কাজে আমার মনে হয় এতটুকু টাইম যথেষ্ট আর কি। তো সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 1.5 ঘন্টার জন্য যে কোনো সময় ঢুকে 1.5 ঘন্টার জন্য পরীক্ষা দেওয়া যাবে, এবং এই সময়ের মধ্যে একবারই দেওয়া যাবে লাইভ এক্সাম, যেগুলি লাইভ এক্সাম যেগুলি ওই টেনিউরের মধ্যে ওই ডিউরেশনের মধ্যে ওই টাইম ডিউরেশনের মধ্যে একবারই অ্যাটেন্ড করা যাবে। কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো সময় 1.5 ঘন্টার জন্য এই পরীক্ষাটা দেওয়া যাবে। আর দেন ওই একই দিনে শুক্রবারেই মানে মানে পরীক্ষা শেষ হওয়ার পর রাত 8টা থেকে 10টা পর্যন্ত আমরা যেই এক্সামটা হয়ে গেল, সারাদিন ধরে যে এক্সামটা চললো, সেই এক্সামের উপর একটা সাবজেক্ট ফাইনাল সলিউশন ক্লাস অনুষ্ঠিত হবে। কাজেই যেহেতু আমাদের একটা সাবজেক্ট ফাইনাল এক্সামে একাধিক সেট প্রশ্ন থাকবে, কাজেই এক একজন স্টুডেন্ট হয়তো এক এক সেটে পরীক্ষা দিবে, মানে এটা থাউজেন্ডস অফ সেটস থাকবে, ইনফ্যাক্ট মানে ইউনিক সেট হবে, প্রত্যেকটি স্টুডেন্টেরই ইউনিক সেট থাকবে পরীক্ষা দেওয়ার জন্য। তো যতগুলো মাস্টার সেট থাকবে সবগুলো মাস্টার সেটের উপর আমরা 8টা থেকে 10টা পর্যন্ত সলিউশন ক্লাস নিব আর কি, যাতে করে যেই প্রশ্নগুলি হয়ে গেল এর মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। দ্যাট ইজ এই এই একটা সপ্তাহের মধ্যে যেন একটা সাবজেক্ট ক্লোজ হয়ে যায়, একটা সপ্তাহের মধ্যে একটা সাবজেক্টের প্রিপারেশন মোটামুটি একটা লেভেলে চলে আসে। তো সেই জন্য 2টা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, দেন হলো 3 দিন বা 4 দিন গ্যাপ দিয়ে, দেন মানে শুক্রবার তার উপর সাবজেক্ট ফাইনাল এক্সাম, এবং রাতে তার উপর সলিউশন ক্লাস। ফলে একটা সপ্তাহ একটা সাবজেক্টের জন্য আমরা মনে করি যে মানে রিভিউ করার জন্য বা একটা প্রিপারেশনটাকে একটা লেভেলে নিয়ে আসার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। তো একই রকম ভাবে আমাদের সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, ফিফথ উইক, সিক্সথ উইক প্রত্যেকটা উইকে সিমিলার শিডিউল। শনি রবিবার অ্যানালাইসিস ক্লাস, দেন হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি গ্যাপ দিয়ে শুক্রবারে গিয়ে সাবজেক্ট ফাইনাল এক্সাম, এবং শুক্রবার রাতেই সাবজেক্ট ফাইনাল সলিউশন ক্লাস। এই একই প্যাটার্নে 6 সপ্তাহের মধ্যে আমরা ইনশাল্লাহ মানে বিসিএস এর যে প্রিলিতে 10টা সাবজেক্ট থাকে, 10টা সাবজেক্টের সিলেবাসকে আমরা ফুললি কমপ্লিট করব, মানে কভার করবো ইনশাল্লাহ। এবং এখানে আমরা যে মানে উইকগুলো ডিস্ট্রিবিউট করেছি, সেখানে ডিস্ট্রিবিউশনের মধ্যে মাথায় রেখেছি যে মানে একে তো হলো যে প্রিলিতে কোন সাবজেক্টের ইম্পর্টেন্স, ওয়েট বা ইম্পর্টেন্স কেমন সেটাকে মাথায় রাখা হয়েছে। পাশাপাশি স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের কোন কোন মানে কোন সাবজেক্টে কেমন গ্যাপ থাকতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা 10টা যে সাবজেক্ট আছে 10টা সাবজেক্টে আমরা 6টা পার্টে ভাগ করেছি। এবং দেখতে পাচ্ছি আমি সেটা যে গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা প্রথম সপ্তাহ, সেকেন্ড সপ্তাহে ইংরেজি ভাষা সাহিত্য, থার্ড সপ্তাহে বাংলাদেশ বিষয়াবলী, তার সাথে নৈতিকতা মূল্যবোধ সুশাসন যোগ হয়েছে। ফোর্থ উইকে সাধারণ বিজ্ঞানের সাথে কম্পিউটার তথ্য প্রযুক্তি থাকবে। আর ফিফথ উইকে একটু নিচে নামো রাতুল, ফিফথ উইকে বাংলা ভাষা সাহিত্য, এবং সিক্সথ উইকে আন্তর্জাতিক বিষয়াবলীর সাথে ভূগোল পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা। তো দিস ইজ এ ব্যালেন্স ডিস্ট্রিবিউশন ইনফ্যাক্ট। এটা আমাদের বিগত বিসিএস পরীক্ষাগুলোতে যারা ভালো করেছে তাদেরকে সাথে নিয়েই এই প্ল্যানটা করা। তো আশা করি এই প্ল্যানটা খুবই ইফেক্টিভ হবে, এবং আমরা যদি 6 সপ্তাহের যে একটা আমাদের প্রোগ্রাম, এটা যদি আমরা সিরিয়াসলি পাস করি, তাহলে ইনশাল্লাহ আমাদের সাবজেক্ট ওয়াইজ আমরা যে ফিল করতেছি আমাদের প্রিপারেশনের মধ্যে যথেষ্ট একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আশা করি সেই গ্যাপ তো ফিল আপ হবেই, বরং আমার মনে হয় যে আমরা নতুন নতুন আমাদের ঝুলিতে, আমাদের প্রস্তুতির ঝুলিতে নতুন নতুন এমন কিছু জিনিস যোগ হবে যেটা আমরা আসলে হয়তো মানে পার্টিসিপেট না করলে আমরা বুঝতে পারবো না, বা আমরা হয়তো এক্সপেক্ট করি না যে এরকম কিছু বিষয় আমাদের সামনে চলে আসবে, বা এমন কিছু আর্নিংও আমার এখান থেকে হবে আর কি, লার্নিংও এখান থেকে হবে।
আর সেকেন্ড পর্ব আমাদের যেটা ফাইনাল মডেল টেস্ট, সেটা অনলাইন এবং ইন ব্রাঞ্চ হবে। সেটা আমরা আশা করতেছি মিড অফ ডিসেম্বর থেকে শুরু করব, যেহেতু আগের পর্বটা 11ই ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। আমরা 15 ডিসেম্বর থেকে ইনশাল্লাহ সেকেন্ড পর্ব শুরু করব, ফাইনাল মডেল টেস্ট আশা করতেছি। তবে এটা তারিখ এক্স্যাক্টলি এখন বলবো না আমরা, বিকজ এর মধ্যে যদি শিডিউল চলে আসে বা সার্কুলার চলে আসে পরীক্ষার, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো এই পরীক্ষাগুলির মধ্যে যে 10টা পরীক্ষা হবে, 10টা পরীক্ষার মধ্যে ইন্টারনাল গ্যাপগুলি হয়তো একটু বাড়ানো কমানো চিন্তা করবো আর কি। যদি এমন হয় যে হ্যাঁ আমরা একটু লম্বা সময় পাচ্ছি, জানুয়ারির শেষ দিকে পরীক্ষা বা ফেব্রুয়ারির শুরুর দিকে পরীক্ষা, তো সেক্ষেত্রে একটু লম্বা সময় পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা এই পরীক্ষাগুলির 10টা পরীক্ষা যে আছে, পরীক্ষার সংখ্যা হয়তো বাড়াইতে পারি, আবার একইভাবে পরীক্ষাগুলির মাঝখানে গ্যাপ বাড়িয়ে দিয়েও হয়তো পরীক্ষাগুলো আমরা নিতে পারি, তাতে হয়তো প্রিপারেশন নেওয়াটা একটু সহজ হবে। আর যদি এমন হয় যে হ্যাঁ পরীক্ষা খুব আর্লি হবে, জানুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে, তখন সেক্ষেত্রে হয়তো আমরা রুটিনটা সেভাবে সাজাবো। তো এই পর্বে সেকেন্ড পর্ব যেটা, সেখানে 10টা ফাইনাল মডেল টেস্ট থাকবে আমাদের সোফার যেটা প্ল্যান। দেন আমরা একটা মডেল টেস্ট প্র্যাকটিস বুক দিব, যেটা বললাম একটু আগে, যে প্র্যাকটিস বুক, একটা প্রিন্টেড প্র্যাকটিস বুক, যেটা শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আমাদেরকে দারুণ হেল্প করবে আশা করি। একটা গাইডলাইন সেমিনার, শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন হওয়া উচিত সেই বিষয়ে একটা গাইডলাইন সেমিনার, যেটা শুরুতেই হবে, আমরা দেখতে পাচ্ছি যে মডেল টেস্টের শুরুতেই সেটা হবে। এবং লাস্ট মোমেন্টে সব পরীক্ষা শেষে একটা মোটিভেশনাল সেমিনার, যে আমরা যখন ইমিডিয়েটলি আমরা পরীক্ষা মূল পরীক্ষাতে অ্যাটেন্ড করতে যাচ্ছি, তার আগে আমরা যাতে কনফিডেন্স ধরে রেখে অথবা লাস্ট মোমেন্টে কিছু টিপস টেকনিক্স যেগুলোকে আমরা মাথায় রেখে যাতে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি, তো সেই বিষয়গুলোকে মাথায় রেখেই একদম শেষ মুহূর্তে আমরা একটা মোটিভেশনাল সেমিনার আয়োজন করেছি। এই হলো মোটামুটি আমাদের 2টা পর্বের যে প্ল্যান। তো ফাইনাল মডেল টেস্ট পর্বটার ডিটেইলস শিডিউলটা আমরা হয়তো সার্কুলার প্রকাশিত হওয়ার পর আমরা ইনশাআল্লাহ ডিটেইলস রুটিন সহ আমরা জানিয়ে দেবো যে কোন ডেটে কোন মডেল টেস্টটা হবে ইনশাআল্লাহ। জি ভাইয়া, থ্যাংক ইউ। তো আমরা ভাইয়া এর মধ্যে হচ্ছে ক্লাসে জয়েন করা এবং পরীক্ষা দেওয়ার বিষয়টা, সেই বিষয়ে এরপরে যেতে পারি। হ্যাঁ, মডেল টেস্ট এবং ক্র্যাশ কোর্সের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করতেছে। মডেল টেস্টের জন্য এখনো রেজিস্ট্রেশন করিনি, তো এটা ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ, দুইটা কোর্সে ইন্ডিপেন্ডেন্ট, দুইটা একসাথে নিতে হবে এমন কোনো জরুরি না। একটা এখন নেওয়া যাবে, আরেকটা পরে অ্যাড করা যাবে, অথবা দুইটা এখন অ্যাড করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবং দুইটার হ্যাঁ পেমেন্ট ভাইয়া, সমান, তবে দুইটার ক্ষেত্রে 1000 টাকা পেমেন্ট, হ্যাঁ হ্যাঁ, এবং দুইটার ক্ষেত্রে 50% ডিসকাউন্ট আছে, এবং এটা চলমান থাকবে। এটাই 50% বলতে ডিসকাউন্ট যেটা, চাচ্ছিলাম ভাইয়া এটা যে চলমান দুইটাতেই থাকবে। আসলে ডিসকাউন্ট থাকবে। রাইট। জি ভাইয়া। তো আমরা ক্লাস এবং এক্সামে জয়েন করার পদ্ধতিটার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি একটু আবার সৌরভকে ডেকে নিব। ধন্যবাদ ভাইয়া। আমি আমি আসলে বলার আগে আরেকজনকে ডেকে নিতে যাচ্ছি আর কি ভাইয়া। সোহাগ ভাইয়া যদি একটু পারমিশন দেন, মানে এই বিষয়টা আমি সোহাগ ভাইয়ের কাছ থেকে খুব ভালো মতো শুনছিলাম। সোহাগ ভাইয়া, এইটা আমার খুব মনে আছে, আপনি আমাদেরকে বলছিলেন। আপনি যদি ভাই, আপনারটা একটু আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। সরি, বললাম যে তুমি তো শুনছোই, তুমি বলে দিলেই তো হয়। না না ভাই, আমার আমার মনে আছে, আমি এটা আপনার কাছ থেকে আবার শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমি এখানে একটা কোয়েশ্চেন দেখলাম বেশ কয়েকজন, মানে একাধিক জন। সেটা হচ্ছে তারা লিখছে যে তারা 43 ক্যান্ডিডেট, বাট এই প্রোগ্রাম তাদের জন্য মানে উপযোগী হবে কিনা, বা এটা তাদের জন্য কিনা বা বিগিনারদের জন্য কিনা। এক একজন এক এক ল্যাঙ্গুয়েজে লিখেছে। আমি একটা অ্যান্সার টাইপ করে একজনকে অ্যান্সারও দিলাম। আমরা বলছি যে এটা আমরা 43 কে মাথায় রেখে আমরা ডিজাইন করি নাই, 41st এর জন্যই এটা। বাট 43 কেউ যদি ইভেন অ্যাটেন্ড করে, তাহলে তার জন্য এটা কিছুটা বেনিফিশিয়াল হবে। কেন হবে সেটাই ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এবং আরেকজন একটা কোয়েশ্চেন করেছিল যে মানে আমরা সে থার্ড ইয়ারে পড়ে, সো এখন সে প্রিপারেশনটা কিভাবে শুরু করবে। আমি তাকে একটা মানে যে টাইপ করে অ্যান্সার দিয়েছি কিউএনএ তে। আমি তাকে বলছি যে মানে এখন সে মাত্র থার্ড ইয়ার, সে বিসিএস প্রিপারেশন শুরু করতে চায়। তো আমি তাকে বলছি যে তার উচিত হবে প্রথমে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলো দেখে নেওয়া। কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলো দেখে নিলে আসলে হয় কি যে একটা আন্দাজ তৈরি হয় যে আমার প্রিপারেশনের রোড ম্যাপটা কেমন হওয়া উচিত, কোন ধরনের প্রশ্ন এখানে আসে, কোন জায়গাগুলোতে আমার ফোকাস করা উচিত। এবং এই কথাটা শুধু বিসিএস এর জন্য না, ইভেন আমরা বুয়েটের জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কোচিং করাই, মেডিকেলের সব জায়গায় আমরা এই কথাটা বলি। ইভেন এটা আমার খুব ভালো করে মনে আছে, যখন আমি বুয়েটে পড়তাম, জুনিয়র ব্যাচের কেউ যখন জিজ্ঞেস করতো ভাই প্রিপারেশন কিভাবে নিবে, ইভেন পরীক্ষার আগ দিয়েও আমাদের যখন পিএল হতো, প্রিপারেটরি লিভ, মানে এক্সামের আগে একটা ছুটি দিত, পিএল কিভাবে শুরু করবে, তখনও আমি নিজেও এটা অ্যাপ্লাই করতাম এবং বাকিদেরকেও এটা বলতাম। দুইটা জিনিস বলতাম, যে স্যারদের ক্লাস নোট, মানে বুয়েটের জন্য হইলে এটা বলতাম, আর সবাইকে বলতাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স দেখে ফেলা।
আর আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনেও আমরা সবচেয়ে বেশি জোর দিই প্রশ্ন ব্যাংক, আমাদের যে বইটা আছে এই বইটার উপর। প্রশ্ন ব্যাংকের উপর কেন সবচেয়ে জোর দিই? দুইটা কারণে। একটা কারণ তো বললাম যে ওভারঅল আইডিয়াটা তৈরি হয় যে কি ধরনের প্রশ্নগুলো আসে, সেটা জানলে না আমি বুঝবো যে আমি কোথায় আমার ফোকাসটা দিব, প্রিপারেশনটা কোন ধরনের টপিককে আমি টার্গেট করব। আর আরেকটা কারণে এটা ভালো, সেটা হচ্ছে যে কনফিডেন্স বাড়ে। কারণ এমনিতে মনে হয় না জানি কি আসে, কত না জানি কঠিন। তো এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের দেখলে একটা জায়গা থেকে কনফিডেন্স আসে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর সময় এটা খুব কাজে দেয় স্টুডেন্টদের, যে ওরা এত পড়া, এত সিলেবাস, নাম্বার টাম্বার কম পেয়ে ফ্রাস্ট্রেটেড হয়। তখন আমি বলি যে তোমরা প্রশ্ন ব্যাংক ঘাটো, আবার কনফিডেন্স ফিরে আসবে। কারণ তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাটলে তুমি বুঝতে পারবা যে প্রশ্ন যে খুব জটিল ব্যাপারটা এরকম না। ফলে এই প্রশ্নগুলো তোমার আয়ত্তের মধ্যে, পারার মধ্যে, তোমার ক্যাপাবিলিটির মধ্যে, তোমার মেরিটের মধ্যে। বাট ট্রাবলটা কোথায়? ট্রাবলটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তুমি এটা অ্যান্সার করে আসতে পারবা কিনা। এগুলো পারার মতো জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে খেলার ময়দানে গিয়ে গিয়ে তুমি হচ্ছে তোমার মানে ফর্ম হারাই ফেলতে পারো। হ্যাঁ, তুমি ওই যে প্র্যাকটিসে খুব ভালো শট খেলছো, বাট ওই মেইন ময়দানে গিয়ে সেটা তোমার ল্যাক অফ কনফিডেন্সের জন্য হোক, ল্যাক অফ প্র্যাকটিসের জন্য হোক, অথবা ভয়ের জন্য হোক, টেনশনের জন্য হোক, তোমার পারফরমেন্সটা তখন তুমি হারিয়ে ফেলতে পারো। তো এই জন্য আমি মনে করি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিসের এটা একটা অনেক বড় উপযোগিতা, যে তোমাকে কনফিডেন্স দিবে যে এগুলো পারার মতো জিনিস। আর সেই সাথে আমাদের এই প্রোগ্রামের এইটুকু আমি একটু একবারে যোগ করে ফেলি, যে আমরা যে এক্সাম গুলো নিচ্ছি, কেন এক্সাম দেওয়াটা এত বেশি জরুরি? কারণ আমি যত একটা জিনিস জানি না কেন, আমি যত বেশি এটা এক্সাম হলে, ইভেন এক্সামের মধ্যে দেওয়া, যেমন দেখা গেল যে আমি একটা প্রশ্ন শিখেছি, সেই প্রশ্ন এক্সাম বাদে আমি এমনিতেই বাসায় বসে নিজে নিজে অনেকবার করে প্র্যাকটিস করলাম, লিখলাম, অ্যান্সারটা লিখলাম। এই লেখাটা ইভেন গুড এনাফ না। কারণ এই লেখা যেটা বাসায় বসে কোনো একটা অঙ্ক আমি ঘ্যাট ঘ্যাট করে ফেলতেছি, এই সেম অঙ্কটা আমি পরীক্ষার হলে গিয়ে গোলাই ফেলতে পারি। কারণ এক্সামের যে একটা বাইন্ড, মানে কি লিমিটেড টাইম, তার মাথায় একটা টেনশন, অন্যরা এক্সাম দিচ্ছে, কে কেমন করতেছে, আর পরীক্ষার হলে, ফিজিক্যাল পরীক্ষার হলে গিয়ে ঢুকলে তখন এক্সট্রা আরেকটা টেনশন, কারণ ওই হলে তার প্রত্যেকদিন ঢোকার সুযোগ হয় না, এত মানুষ সবকিছু দেখে। এই জন্য বারবার বারবার যে প্র্যাকটিস, বারবার বারবার এক্সাম দেওয়া, এটা খুব জরুরি। এবং এই জরুরি কাজটা করার জন্যই প্রাথমিক মানে স্টেপটাই আমরা মনে করি যে প্রিভিয়াস ইয়ারের যে অ্যানালাইসিস এইটা। এবং এই সাথে এটার আরেকটা উপযোগিতা হচ্ছে কি, মানে আমরা যখন বইতে সিরিয়াল ধরে একটা টপিক পড়ি, তখন আসলে হয় কি সব টপিকে কাইন্ড অফ আমি একই পরিমাণ টাইম দিচ্ছি। গণতান্ত্রিক না বলে কি বলবো, সুষম বন্টন। এই সুষম বন্টন অ্যাকচুয়ালি কোনো ভালো পলিসি না। কারণ সব টপিক একই ভাবে গুরুত্বপূর্ণ না, বা আমার জন্য সবগুলো টপিকে একই পরিমাণ এনার্জি দেওয়াটা জাস্টিফাইড না। কারণ আমি কোনো টপিক খুব ভালো পারি, তো ওইটা বারবার পড়ার মধ্যে এমন কোনো প্রয়োজন নাই। বাট আমার যেটা দুর্বলতা এবং সেটা ইম্পর্টেন্ট একই সাথে, সেখানে আমার ফোকাস করা উচিত। তো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসে এটা আরেকটা সুবিধা, যে ধরনের টপিক বারবার আসে, মানে একদম এক্স্যাক্টলি তো হুবহু কপি বা কমন হয়তো হবে না, বাট যে ধরনের টপিক, যে স্টাইলের কোয়েশ্চেন্স গুলো রিপিটেটিভলি আসে, তো আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি বারবার দেখতে থাকি ইয়ার বাই ইয়ার, ফলে যেটা যত ইম্পর্টেন্ট বা কমন টপিক, সেটা আমার তত বেশি বার রিভাইজ করা হয়ে যাবে। ফলে এই ক্ষেত্রে আমরা মনে করি এইটাই হচ্ছে প্রিপারেশনের জন্য সবচেয়ে ভালো পলিসি। যেটা যত বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার জন্য বেশি ফোকাস দেওয়া দরকার, বা পরীক্ষা এক্সাম দাবি করে যেটা আমি বেশি বেশি পড়ি, সেটা অটোমেটিক্যালি বেশি পড়া হয়ে যাবে। তো দিস আর ফিউ ইস্যুস, চাইলে আরো অনেক বেনিফিটস বলা যায়, আমার জায়গা থেকে আমি বেসিক এইটুকু বললাম। সৌরভ এখন যোগ করতে পারো। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমারও এগুলোই মনে ছিল। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই আর কি। ভাইয়া যখন আমাদেরকে বলছিল যে প্রিভিয়াস ইয়ার কেন পড়তে হবে, তখন ওই একটা কনফিডেন্সের কথা ভাইয়া যেটা বলছে, আমি একটু রিপিট করতে চাই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমি ভালো মতো না পড়ি, আমি আসলে জানবো না যে কি প্রশ্ন আসে। আর যতক্ষণ আমি জানবো না, ততক্ষণ আমার মধ্যে ভয় থাকবে। আর একবার যদি আমি বিগত বছরের প্রশ্ন সবগুলো পড়ে ফেলি, তাহলে ওই ভয়টা থাকবে না। দ্বিতীয়ত ওই কনফিডেন্সের ব্যাপারটা, যে আমি তো অ্যাটলিস্ট বিগত বছরের সব পারি, নতুন পারি না পারি সেটা পরের কথা, বিগত বছরে যা আছে আমি সবগুলো পারি, এখান থেকে যদি কমন পড়ে আমি আনসার করে চলে আসতে পারবো। এটা হলো একটা বিষয়। আর যারা খুব সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছেন আর কি, তাদের জন্য বলতে হবে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি আপনি খুব ভালো মতো পড়েন, আপনি টপিক বুঝতে পারবেন, সেই টপিকের আদতে আর কোন প্রশ্ন আসতে পারে সেটাও গ্যাস করতে পারবেন। ইভেন 38 বা 40 দুইটাই আমি দিছিলাম, 40 রিটেনও তো দিছি,
তখন কিন্তু আমরা বিগত বছরের প্রশ্ন পড়ে এবং সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করে অনেক কিছুই গেস করতাম যে এটা হয়তো বা আসতে পারে, এবং পরীক্ষার হলে গিয়ে যখন থেকে যে হ্যাঁ এটা চলে আসছে, তখন হয়তো আমি 3টা পারি নাই বা 5টা পারি নাই, বাট একটা পারছি, ওটা অনেক মানে খুশি হয়ে যায় যে হ্যাঁ এটা আমি গেস করছিলাম, এটা চলে আসছে, মুখে একটা হাসি চলে আসে, হাসি মুখে পরীক্ষা দিয়ে চলে আসা যায়। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আর কি, যে একই সাথে কি প্রশ্ন আসবে সেটা গেস করা যায়, দ্বিতীয়ত নিজের কনফিডেন্স লেভেলটা খুব বেড়ে যায় যে হ্যাঁ আমি যদি এগুলো পারি, এর সাথে আমি এই পড়াশোনাগুলো করছি, হয়তোবা সৃষ্টিকর্তার কৃপা থাকলে আমি ভালো করতে পারবো। আরেকটা বিষয় সৌরভ, সেটা হলো কোয়েশ্চেন রিপিট না হলেও টাইপ তো রিপিট হয়। একই টাইপের কোয়েশ্চেন হয়তো আসে, কাজেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্পর্কে ধারণা থাকলে ওই টাইপের দেখা মানে হয়তো একই প্রশ্ন পাওয়া যায় না, কিন্তু সিমিলার টাইপের প্রশ্ন পাওয়া যায়, যেটা অ্যান্সার করে আসতে খুব হেল্পফুল হয় আর কি। রাইট ভাইয়া, একদম একদম আপনি আপনার হ্যাঁ, সাথে এবং সেই জন্য আমি বললাম যে কারণ প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে ওই যে প্যাটার্ন গুলো বেশি রিপিট হয়েছে, ওই প্যাটার্নটা আমি বারবার এনকাউন্টার করব, ফলে কিন্তু আমার মাইন্ডের ভিতর ফোকাস ঢুকে যাবে যে এটা ভালো মতো পড়তে হবে। অথবা অলরেডি পড়া থাকলে ব্রেইন তখন অটোমেটিক্যালি একটা সিগন্যাল পাই যে এটা ইম্পর্টেন্ট, তখন ব্রেইন এটাকে কিন্তু এই মেমোরিটাকে স্ট্রঙ্গার করার জন্য ব্রেইন অটোমেটিক একটা ইয়ে দেয়, এফোর্ট দেয়। আমার ব্রেইন যদি বোঝে যে এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, তখন কিন্তু ব্রেইন নিজে এটাকে ইয়া করে, সেভ করে মেমোরির ভিতরে ভালো মতো। রাতুল কোথায় গেল? ভাইয়া আমার ইন্টারনেট কানেকশনটা মনে হচ্ছে একটু আনস্টেবল, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। ওই আমাদের সাইটের স্ক্রিন শেয়ার আসছে। হ্যাঁ আসছে, এটা আসছে। হ্যাঁ ভাইয়া, সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্সে অনলাইন প্রোগ্রামে হচ্ছে আমাদের ফিচারগুলো কি কি থাকছে সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে একটা ছোটখাটো আলোচনা করে নিতে পারি। সো আমাদের ক্লাসগুলো আসলে জুম অ্যাপের মাধ্যমে হবে। আর প্রিলি পরীক্ষার পূর্ব পর্যন্ত আমাদের সমস্ত ভিডিও, যেগুলো ক্লাসের ভিডিওগুলো থাকবে, সেগুলো রিপ্লে দেখার সুযোগ থাকবে। তার মানে যে কোনো সময় কোনো একটা স্পেসিফিক ক্লাস দেখতে চাইলে আমি আবার ওই ক্লাসের ভিডিওটা রিপ্লে করে দেখার সুযোগ পাবো। আর প্রত্যেকটা ক্লাসের মাল্টি কালার পিডিএফ ক্লাস নোট, যেটা তার মানে ক্লাসের শিক্ষক যেভাবে যা পড়াচ্ছেন সেই ক্লাস নোটটাই কিন্তু আমি এখানে হচ্ছে পেয়ে যাব। আর বিসিএস প্রিলি স্ট্যান্ডার্ড এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হবে। অ্যানালাইসিস রিপোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ভুল সংশোধন করে দেয়া যাবে। আর লাইভ এক্সামের পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস এক্সামের ব্যবস্থা রয়েছে, এবং অটো এসএমএস এর মাধ্যমে মোবাইলে রেজাল্ট প্রেরণ করা হবে। তো এই বিষয়গুলো আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটের যে পেজটা সেটা শেয়ার করার মাধ্যমে। তো আমরা এখানে uttaran.academy এই ওয়েবসাইটে আছি, সেখানে জয়েন নাও বাটনে ক্লিক করলে আমাদেরকে এভাবে লগ ইন স্ক্রিনটা দেখাবে। সো এই লগ ইন স্ক্রিনে আমি আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমি চাইলে লগ ইন করতে পারি। তো আমি লগ ইন করে এখন দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিলে আমার লগ ইন হয়ে যাবে, এবং আমার যে হোম পেজটা মাই রুটিন এটা দিয়ে শুরু হবে। সো এখানে অলরেডি অটোমেটিক্যালি লেকচার ট্যাবটা হচ্ছে সিলেক্ট করা থাকে। তো লেকচার ট্যাবে সিলেক্ট করা থাকলে এখানে আমার নিচে যে লেকচারগুলো আসবে, আমি অন্য যে কোনো একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে আমাদের ক্লাসটা এখনো শুরু হয়নি। তো আমি এখানে হচ্ছে ধরা যাক আমি অন্য একটা যে কোনো পর্বের একটা ক্লাস দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। রাতুলের নেট বোধহয় একটু ইন্টারাপ্টেড। এই যে আমাদের যে কোনো ক্লাস যেগুলো হবে সেগুলো এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কার্ডে উল্লেখ করা থাকবে যে সেই ক্লাসটা কি শুরু করে, সেই ক্লাসটা কখন থেকে কখন পর্যন্ত, এবং এটা কোন কোর্সের আন্ডারে। সো এখন আমি অন্য একটা কোর্সের আন্ডারে, যেমন ক্লাস 12-এর যে আমাদের অনলাইন পর্ব চলছিল, তো সেটার একটা ক্লাস দিয়ে আমি উদাহরণটা দেখাচ্ছি। তো এখানে যেমন ধরা যাক একটা ম্যাথ ক্লাস হয়েছিল, একটা জুওলজি ক্লাস হয়েছিল। তো আমি এটাই বলছিলাম যে একটা বিসিলি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো অ্যাভেলেবল থাকবে। যখন যে লাইভ ক্লাসটা হবে সেই ক্লাসটা করে ফেলার পর আমরা চাইলে পাস্ট ক্লাস বা পূর্ববর্তী ক্লাসে গিয়ে যে উপরের ফিল্টার থেকে আমি পাস্ট ক্লাস সিলেক্ট করে সেই ক্লাসগুলো আবার দেখতে পাবো। তো দেখার জন্য আমাকে জাস্ট রিপ্লে ভিডিও এই বাটনটা ক্লিক করতে হবে। আর যদি আপকামিং ক্লাস হয়, যে ক্লাসটা আমি এখনো করিনি, সেই ক্লাসে জয়েনের আগে এখানে এই বাটনগুলো থাকবে না, সেখানে জয়েন নাও বাটনটা থাকবে। তো জাস্ট আমি ওয়েবসাইটে ঢুকে লগ ইন করলেই আমি দেখতে পাবো যে আমার নেক্সট কি ক্লাস আছে। আমি ক্লাসের ঠিক 10 মিনিট আগে
সেখানে জয়েন নাও বাটনে ক্লিক করলে ক্লাসটা শুরু করে দিতে পারবো। আর যে ক্লাসগুলো হয়ে যাবে আমি প্রিভিয়াস ক্লাসের রিপ্লে দেখার জন্য এই রিপ্লে ভিডিও বাটনে ক্লিক করব। রিপ্লে ভিডিও বাটনে ক্লিক করলে ক্লাসের যে রেকর্ডেড ভার্সনটা সেটা আমি যে কোনো সময়ই দেখতে পারবো। যেমন এখানে প্রিভিয়াস একটা ক্লাস হয়েছিল, এটা আমি একটু প্লে করে দেখাচ্ছি। সো এই প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেটার যে কোনো অংশ থেকে আমি রিপ্লে করে আমার ওই অংশ অনুযায়ী যদি কোনো সমস্যা থেকে থাকে বা যে কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। আর এছাড়া আমি বলেছিলাম যে ক্লাসের যে ক্লাস নোট, সেই পিডিএফ ক্লাস নোটটা পাওয়া যাবে রিপ্লে করার পাশাপাশি সেই ক্লাসের টিচার যেভাবে যা কিছু পড়িয়েছিলেন সেটা পেতে গেলে স্টাডি ম্যাটেরিয়ালস বাটনে আমাকে ক্লিক করতে হবে। তো স্টাডি ম্যাটেরিয়ালস বাটনে ক্লিক করলে আমি ক্লাসের যে পিডিএফটা সেই পিডিএফটা দেখতে পাবো। এবং এই যে নিচে কোনায় ছোট্ট করে আমি দেখতে পাচ্ছি একটা ডাউনলোড বাটন আছে। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ক্লাসের পিডিএফটা কিন্তু পুরোটা আমি ডাউনলোড করে নিতে পারবো। চাইলে আমি অফলাইনেও সেখান থেকে দেখে নিয়ে আমার পড়াশোনাটা আবার একটু ঝালাই করে নিতে পারবো। তো এই সুযোগটা একেবারে প্রিলি পরীক্ষার আগ পর্যন্তই থাকবে। তো আমি ক্লাসে যা যা করছি বা টিচার ক্লাসে যা যা করাচ্ছেন সেই নোটটা তো আমার কাছে সংগ্রহে থাকবেই। আর ক্লাসটা যদি আমি পরে আবার দেখতে চাই সেটাও আমি চাইলে আবারও দেখতে পাবো। আমি যদি আবার প্রিলি সম্ভাবনার কোর্সটাতে গিয়ে এক্সামে গিয়ে আমি যদি পাস্ট এক্সামে যাই, তাহলে এখানে আমি যে ডেমো এক্সাম ছিল প্রিলি সম্ভাবনা লাইভ এক্সাম সেগুলো দেখতে পাবো। সো এই এক্সামগুলো চাইলে লাইভ এক্সাম বা প্র্যাকটিস এক্সাম যে কোনোটা আমি দিয়ে একটা উদাহরণ দেখিয়ে দিতে পারি। যেমন এটা আমি এর আগে এই পরীক্ষাটা লাইভে দিয়ে দেখিয়েছিলাম, আমি চাইলে আবার রিটেক নিয়ে দেখাতে পারি। সো এটা প্র্যাকটিস এক্সামের বেলায় আমি রিটেক দিতে পারবো। আর লাইভ এক্সামের বেলায় রিটেক দিতে পারবো না, যে টাইম উল্লেখ করা আছে সেই উল্লিখিত টাইমের মধ্যে আমাকে পরীক্ষাটা দিয়ে ফেলতে হবে। তো যদি আমি রিটেক দেই পরীক্ষার সিস্টেম এক্স্যাক্টলি সেম, শুধু লাইভ এক্সামটা টাইমের মধ্যে দিতে হবে আর প্র্যাকটিস এক্সামটা আমি যে কোনো সময় দিতে পারবো। আমি স্টার্ট এক্সামে বাটনে ক্লিক করলেই আমার এই অবজেক্টিভ গুলো চলে আসবে। আমার যেটা মনে হয় যে সঠিক উত্তর সেটাতে আমি ক্লিক করে করে উত্তর দিব। এরকম করে জাস্ট ক্লিক করে করে উত্তর দিব, কাজে আমার বৃত্ত ভরাট করার জন্য যে বাড়তি সময়টুকু দরকার ছিল সেটা লাগবে না। তো আমি উত্তর দিয়ে দিয়ে একদম সবার নিচে চলে যাব। সো এখানে প্রচুর প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, যেহেতু 1 ঘন্টা 20 মিনিটের একটা পরীক্ষা, তো প্রচুর প্রশ্ন ছিল এখানে। তো সেই পরীক্ষাটা দিয়ে সবার শেষে আমি নিচে যখন চলে যাব তখন আমি সাবমিট বাটনে ক্লিক করলেই ইয়েস দিলে খাতাটা জমা হয়ে যাবে এবং সাথে সাথে আমার অ্যানালাইসিস রিপোর্টটা দেখিয়ে দিবে। তো এবং অ্যানালাইসিস রিপোর্টের মধ্যে কি থাকে যে কোন উত্তরটা সঠিক, আমি ভুল উত্তর করলে কেন ভুল হয়েছিল, এটা এই যে আমার এই উত্তরটা ভুল ছিল, সঠিক উত্তর এইটা। এবং নিচে এখানে কিন্তু সলিউশন হিন্টস দেওয়া যে কেন এটা এইরকম বা উত্তরটা কেন এরকম, উত্তরটা আসলে কিভাবে বের করতে হয় এটা। কাজেই পরীক্ষা দেওয়ার সময় আমার তো একটা চিন্তা ভাবনা করতে হচ্ছেই, তার উপরে পরীক্ষা দিয়ে শেষ করে সাথে সাথেই আমি জেনে যাব যে কোন উত্তরটা আমার ভুল, কোন উত্তরটা সঠিক, এবং সেখান থেকে ভুল যেটা হয়েছিল সঠিক উত্তরটা আমি কিভাবে বের করতে পারি। তো এটা প্র্যাকটিসের উপরে আরেকটা বাড়তি প্র্যাকটিস বা আরেকটা বাড়তি রিভিশন হয়ে যাবে। তো এভাবে আমরা ক্লাস এবং পরীক্ষাগুলোতে জয়েন করতে পারি। এই বিষয়গুলোর উপরে বিস্তারিত টিউটোরিয়ালও কিন্তু আমাদের অনলাইনে দেওয়া আছে। তো আমি একটু পরে সেই লিঙ্কটাও দেখিয়ে দিব। এই যে অনলাইন ভর্তি এবং ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে করণীয় তার উপরে টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে আছে, youtube.com/উদ্ভাস উন্মেষ, বা ইউটিউবে গিয়ে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার এই নামে সার্চ দিলেও সেটা পাওয়া যাবে। তো সেখানে বিস্তারিত টিউটোরিয়ালটা দেখা যাবে যে কিভাবে আমরা ক্লাসে জয়েন করতে পারি এবং কিভাবে আমরা পরীক্ষাগুলো দিতে পারি। আর কোর্স ফি এর ব্যাপারে অলরেডি ভাইয়া বলেই দিয়েছেন যে সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স এবং ফাইনাল মডেল টেস্ট দুটোর জন্য 1000 টাকা করে ফি ধার্য করা হলেও 50% ছাড়ে এখানে ভর্তি চলছে। আর আরেকটা বিষয়ে আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি, অনেকে হয়তো কোর্স অ্যাড করার ব্যাপারটা জানতে চাচ্ছিলেন, আমি তখন কমেন্ট বক্সে দেখতে পাচ্ছিলাম। তো আমি সেই কোর্স অ্যাড করার ব্যাপারটা একটু এক মুহূর্তের জন্য দেখিয়ে দিতে চাচ্ছি বা এক নজরে দেখিয়ে দিতে চাচ্ছি। সেটা করার জন্য আমরা যেখানে ক্লাস এবং পরীক্ষা দেই অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেই আমরা যাব। অ্যাকাউন্টে গেলে শুরুতেই মাই রুটিন অংশটা দেখা যাবে, সেখান থেকে কোর্সেসের আন্ডারে গিয়ে আমি অ্যাড নিউ কোর্স বাটনে ক্লিক করতে পারি। এই যে কোর্সেস, তার নিচে অ্যাড নিউ কোর্স, তার মধ্যে ধরা যাক আমি এই পর্বটাতে নতুন এই 41st BCS ক্র্যাশ প্রোগ্রাম এটাতে ভর্তি হতে চাই। তাহলে এটাতে ভর্তি হতে চাইলে জাস্ট আমাকে এনরোল নাও এই বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে আমি আমার ভার্সনটা সিলেক্ট করব, তারপর বাকি যা তথ্য দেয়ার সেই তথ্যগুলো আমি দিয়ে দিব। ব্যাচ টাইমগুলো ধরা যাক আমি 8:30টার ব্যাচে ক্লাস করতে চাই, আমি সেটা সিলেক্ট করলাম।
এগুলো সিলেক্ট করার পর আমি কোনটাতে এনরোল করতে চাই, আমি যে কোনো একটাতে আসলে করতে পারি, দুটো যেহেতু ইন্ডিভিজুয়াল। আমি সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স অথবা ফাইনাল মডেল টেস্ট দুটোর একটা কিংবা দুটোই আমি সিলেক্ট করতে পারি। তাহলে ক্যালকুলেট করলে আমাকে দেখাচ্ছে যে এখানে ডিসকাউন্টের পর 1000 হচ্ছে আমার ডিউ। সো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলে তখন পেমেন্টের অপশনটা চলে আসবে। তো পেমেন্টের মধ্যে আসলে অনেকগুলো মেথড আছে এখানে, আমরা যে যেটা প্রেফার করি সেটাতেই আমরা করতে পারি। বিকাশ ট্রানজেকশন আইডি, ওয়েব পেমেন্ট, নগদ, রকেট এগুলোরও ওয়েব পেমেন্ট আছে। তারপর কার্ডস বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা দিতে পারি চাইলে। তো এর মধ্যে সবচেয়ে সহজ বা কমন যেটা সেটা হচ্ছে বিকাশ ট্রানজেকশন আইডি। আমি যদি এটা একটু দেখিয়ে দিই সবাইকে, আমি প্রসিড টু পে দিলে এখানে আমার বিস্তারিত প্রসেসটা চলে আসবে। আমি জাস্ট যে কোনো একটা মোবাইল থেকে ইউএসএসডি কোড রান করার মাধ্যমে এই পেমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবো। সেটা কিরকম, আমি যদি *247# প্রেস করে পেমেন্ট অপশন 4 সিলেক্ট করি, তখন মোবাইল নাম্বার চাইবে। উন্মেষের বা উত্তরণের যে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে দিতে হবে। তো মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লাল কালিতে আলাদা করে উল্লেখ করে দেওয়া, এই নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। দিয়ে আমি টাকার যে অ্যামাউন্টটা সেটা বসানোর পর অবশ্যই অবশ্যই খুব সতর্কতার সাথে রেফারেন্সে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই স্টেপটা সবাই প্লিজ একটু খেয়াল করবেন। তারপর কাউন্টার নাম্বার 1 দিতে হবে এবং বিকাশের যে পিন নাম্বার সেটা দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর পেমেন্ট হয়ে গেলে বিকাশ থেকে একটা ট্রানজেকশন আইডি পাঠানো হবে। সেই ট্রানজেকশন আইডিটা শুধুমাত্র এখানে আমরা পেস্ট করব। তার মানে এর আগের যে ধাপগুলো সেটা কিন্তু আমরা হচ্ছে এই ওয়েবসাইটে না, সেটা আমরা আমাদের মোবাইলে কমপ্লিট করব। করে ফাইনালি যে ট্রানজেকশন আইডি সেটা আমরা এখানে দিয়ে তারপর হচ্ছে কনফার্ম করার মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করব। তো এটা হচ্ছে সরাসরি আমরা যদি ট্রানজেকশন আইডির মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে চাই। এছাড়া নরমালি আমরা অনলাইনে বিকাশে যে কোনো পেমেন্ট করার জন্য আপনি যেভাবে বলতাছেন যে এটা ওয়েব মেডিকেল না, সমস্যা নাই। নগদ, আচ্ছা সরি আনমিউট হয়ে নগদ বা হচ্ছে রকেটের, হ্যাঁ নগদ বা রকেটের যে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেটা আমরা যদি হচ্ছে ইউজ করতে চাই তাহলে সেটাও করতে পারি। আমরা প্রসিড টু পে দিলে অনলাইন পেমেন্ট গেটওয়েটা অন হয়ে যাবে। তো এটা আমরা হয়তো অহরহ ইউজ করে থাকি বিভিন্ন অনলাইন পেমেন্টের জন্য। তো এক্স্যাক্টলি সেম প্রসেস। এখানে প্রথমে হচ্ছে নিজের যে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হয়। দিলে বিকাশ থেকে একটা ওটিপি আসে, সেই ওটিপিটা দিয়ে শেষ পর্যন্ত টাকার অ্যামাউন্ট উল্লেখ করে পিন নাম্বার দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারি। এই যে এই অনলাইন গেটওয়েটার কথা আমি বলছিলাম, যে এখানে আমি প্রথমে আমার নাম্বার দিব, ওটিপি দিয়ে কনফার্ম করব, তারপরে শেষ পর্যন্ত টাকার অ্যামাউন্ট এবং পিন নাম্বার দিয়ে আমরা পারচেজ কমপ্লিট করব। তো এভাবে চাইলে আমরা হচ্ছে পেমেন্টটা কমপ্লিট করতে পারি। তো বাকি নগদ কিংবা রকেটের জন্য সেম। আর কেউ যদি হচ্ছে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাও করা যাবে। এখানে অনেকগুলো অপশনই আছে এখানে, যে আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি, কিংবা অন্যান্য যে মোবাইল ব্যাংকিং সুবিধাগুলো পাওয়া যায়, যেমন অনেক ব্যাংকের হচ্ছে মোবাইল ব্যাংকিং সুবিধা আছে, এবি ব্যাংকের আছে, বা হচ্ছে আরো বাকি যে ব্যাংকগুলো আছে তাদের জন্য, তো সেটাও এখানে অ্যাভেলেবল থাকবে। তো এটা প্রেফারেন্স অনুযায়ী যার যেটা সুবিধা হয় সেভাবে আসলে করতে পারেন। তো এটা ছিল আমাদের পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করার প্রক্রিয়া। আমি জাস্ট শুরু থেকে আরেকবার একটু একটা জিনিস দেখিয়ে দিই। আমাকে কোর্সেসে যেতে হবে, কোর্সেসের আন্ডারে অ্যাড নিউ কোর্সে যেতে হবে। গেলে আমাদের অ্যাভেলেবল কোর্সগুলো দেখাবে, সেখান থেকে আমি যে কোর্সটাতে এনরোল করতে চাই, যেমন এক্ষেত্রে হচ্ছে 41st BCS ক্র্যাশ প্রোগ্রাম, সেখানে এনরোল নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর শুধুমাত্র অন স্ক্রিন যে ইনস্ট্রাকশন গুলো আসবে সেগুলো পরপর ফলো করে গেলেই চলবে। তো এভাবে আমরা হচ্ছে নতুন কোর্সে এনরোল করতে পারি। এবং আমি তো ইন দ্য মিন টাইম চ্যাট বক্সে আমি বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, অনেকেই রিকোয়েস্ট করতেছেন ব্যাচ টাইম চেঞ্জ করার বিষয়ে। তো ব্যাচ টাইম চেঞ্জ করা যাবে, কিন্তু সেটা আপনারা নিজেরা করতে পারবেন না। সেটা আমাদের যে ব্রাঞ্চের রুটিন যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে বা সাইটে যে রুটিনটা আপলোড করা আছে, ওই রুটিনের মধ্যে দেখবেন অনেকগুলো নাম্বার দেওয়া আছে, একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিতে পারবেন। ভাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে রাতুল। অথবা ওই বিভিন্ন ব্রাঞ্চের উদ্ভাস উন্মেষের বিভিন্ন ব্রাঞ্চের ফোন নাম্বার দেওয়া আছে, ওই যে কোনো নাম্বারে ফোন দিয়ে যদি আপনি বলেন যে আমি আমার ব্যাচ টাইমটা চেঞ্জ করতে চাই, 6টা থেকে 8:30 অথবা 8:30 থেকে 6টায় ব্যাচে আসতে চাই, দেন যে কাউকে বললে আপনার ব্যাচ টাইম চেঞ্জ করে দিবে। হটলাইন নাম্বারটা আমি আবার একটু চ্যাটে লিখে দিচ্ছি, সবাই যদি একটু লিখে রাখেন তাহলে তো সুবিধা হবে। আচ্ছা চ্যাট ওপেন হচ্ছে না, আচ্ছা ওপেন আমি লিখে দিচ্ছি এখানে 09666
775566 09666775566 এটা আমাদের কল সেন্টারের নাম্বার। তো এটা মোটামুটি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে যে কোনো সময় ফোন দিয়ে আমরা যে কোনো ধরনের হেল্প অথবা ব্যাচ টাইম পরিবর্তন সংক্রান্ত যে কোনো আমরা হেল্প এখানে নিতে পারবো ইনশাল্লাহ। 09666775556 এই নাম্বারে ফোন দিলেও হবে, অথবা উদ্ভাসন মেসে যতগুলো নাম্বার দেওয়া আছে আমাদের ওই রুটিনের মধ্যে আপনারা দেখবেন, রুটিনের মধ্যে নিচে দেওয়া আছে। আর রুটিনটা আমাদের uttaran.academy যে সাইটটা আছে ওর মধ্যে কোর্স ডিটেলস এর মধ্যে গেলে পাওয়া যাবে, সেখান থেকে রুটিন ডাউনলোড করে তার মধ্যে নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে ফোন দিয়ে যে কোনো সময় ব্যাচ টাইম পরিবর্তন করে নিতে পারবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ব্যাচ টাইম কার কোনটা সেই ব্যাপারে হয়তো একটু কনফিউজ সবাই। ভর্তির সময় বা কোর্স অ্যাড করার সময় যে ওখানে ব্যাচের যে অপশন ছিল সিলেক্ট ব্যাচ টাইম, সেখানে আপনি যে টাইমটা 6টা অথবা 8:30, আচ্ছা এটা যদি ভুলে যান অসুবিধা নেই। আপনি লগ ইন করলে আমাদের যে uttaran.academy যে সাইটটা, এই পোর্টালে লগ ইন করলে আপনার যে ডিফল্ট যে পেজটা মাই রুটিন পেজে কিন্তু আপনাকে ওই দেখাবে, ওখানে দেখাবে আপনার ক্লাস কখন বা পরীক্ষা কখন। কাজে এটা ভুলে গেলেও অসুবিধা নেই, 6টা অথবা 8:30 যে কোনো একটা হবে। কাজে আমার মানে এটা ওরিড হওয়ার কিছু নাই, যে কোনো যে টাইম আপনার ক্লাস ওই সময় আপনাকে জয়েন করতে হবে, ওইটা সাইটেই দেখাবে। আপনি সেই অনুসারে জয়েন ক্লাসে ক্লিক করলে আপনাকে ক্লাসে এন্ট্রি নিয়ে নিবে। যাদের 8 PM আছে তাদেরটা 8 PM না, 8:30 থেকে শুরু হবে ইনশাল্লাহ। সোহাগ, আমার মনে হয় রাতুল নেটওয়ার্ক কখনো প্রবলেম হচ্ছে, বাকি অংশটা আমরা আমাদের আগে নিতে পারি। স্লাইড বাকি ছিল বলতে হ্যাঁ, নাকি? স্লাইড মোটামুটি শেষ আমাদের। আচ্ছা, তাহলে এখন হচ্ছে মূলত ওই যে বেশ কিছু কোয়েশ্চেন স্যার আমি দেখতেছিলাম চ্যাট বক্সে, হ্যাঁ, তো ওখান থেকে কিছু প্রশ্নের বোধহয় উত্তর দিলে ওদের সাথে ইন্টারাকশন করলে বা আমরা কিছু লাইভ কোশ্চেনও নিয়ে নিতে পারি। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা কিউএনএ বক্স থেকে অ্যান্সার দেওয়া শুরু করি। মানে যদিও আমরা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার অলরেডি আমরা করেছি, প্রায় 100-র মতো অ্যান্সার আমরা করেছি, আরো কিছু কিছু কোশ্চেন আছে, বিশেষ করে বেশ কিছু কোশ্চেন কাইন্ড অফ একটু রিপিটেটিভ আছে, তো ওইখান থেকে দেখে একটু উত্তর দেওয়া শুরু করা যেতে পারে নাকি? হ্যাঁ, লাইভ ক্লাস চলাকালীন আমাদের কোনো প্রশ্ন থাকলেও কি এভাবে লিখে আমাদের প্রশ্ন করতে হবে? হ্যাঁ, দুইটা অ্যাপ্রোচ আছে বা দুইটা উপায় আছে। একটা তো হলো লিখে কিউএন্ডএ সেকশন লিখে প্রশ্ন করা, আর আরেকটা হচ্ছে হ্যান্ড রেইজ করা। হ্যান্ড রেইজ যদি আমি করে রাখি বা করি, তাহলে প্রেজেন্টার যিনি থাকবেন উনি সময় থাকা সাপেক্ষে হয়তো সবাইকে তো পারমিশন দেওয়া কঠিন হয়ে যাবে, কারণ সবাইকে পারমিশন দিয়ে কোয়েশ্চেন আনসার দিতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। তো উনি মানে কাউকে কাউকে হয়তো পারমিশন দিবেন। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ প্রশ্নই কমন থাকে, কাজে কিছু প্রশ্ন অ্যান্সার করা হলেও আশা করি বাকিদের অনেকেরই হয়তো কমন কোয়েশ্চেন থাকার কারণে সেগুলো সার্ভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাতে চাই যে মানে ভয়েসেও কোয়েশ্চেন করা যাবে। তো আমি ভয়েসে কোয়েশ্চেনে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে এখন একটু করে দেখাতে চাই। আমি দেখতে পাচ্ছি যে দুই একজন হ্যান্ড রেজ করেছে, যারা এখন কোয়েশ্চেন করতে চান আপনারা যদি হ্যান্ড রেজ করেন, আমি একজন দুইজন থেকে আমি জাস্ট এটি অ্যালাউ করে একটু দেখাতে চাই। যেমন FH রাব্বি, আমি তাকে অ্যালাউ করলাম। রাব্বি, যদি আমাকে শুনতে পাও, তুমি তোমার মাইক্রোফোন আনমিউট করে তোমার কোয়েশ্চেন বা করতে পারো, অথবা কিছু বলতে চাইলে বলতে পারো। রাব্বি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একজন ফ্রেশার সিভিল ইঞ্জিনিয়ার। আমি এবার টেকনিক্যাল এর জন্য অ্যাপ্লাই করছি। তো আচ্ছা প্রিভিয়াসলি আমি উদ্ভাসন স্টুডেন্ট ছিলাম। তো আচ্ছা, গুড। আমার কথা হচ্ছে, আমি তো ফ্রেশার, আমার জন্য মানে যদি এখানে যারা নিচে অনেকে প্রস্তুতি, আপনারা যে ক্র্যাশ কোর্সটা করতেছেন, এটা হচ্ছে যারা একবার প্রস্তুতি নিয়ে গেছে, এটা কি তাদের জন্য, নাকি আমরা ফ্রেশাররা এটা করলে কোনো বেনিফিট হওয়ার কোনো পসিবিলিটি আছে? হ্যাঁ, এটা আমি কিছুটা বলেছি যে ফ্রেশারদের কিছু বেনিফিট ডেফিনেটলি হওয়ার সুযোগ আছে, কারণ প্রিভিয়াস বেশ কয়েকটা ইয়ারের কোয়েশ্চেন্স কিন্তু আমরা এখানে সলিউশন করব। ফলে সামনের বছর যদি ধরো কথা কথা তুমি পরের এক্সামটা দাও, তখনও কিন্তু নতুন আরেকটা প্রিভিয়াস ইয়ার যোগ হবে, বা তার আগের আরো 5-7 বছরের যে প্রশ্ন, সেটা কিন্তু তোমার আবারও প্রিপারেশন নেওয়াই লাগবে বা ওগুলো দেখাই লাগবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা যদি তোমরা করো, তাহলে অন্তত ওইটুকু হেল্প তোমাদের হলো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো আমার ইন এনি কেস যে বছরই পরীক্ষা দিয়ে আমার দেখা লাগবেই, ফলে সেই হেল্পটুকু হবে। লিটন, যদি কিছু যোগ করতে চাস।
না ঠিক আছে। মানে মূলত হলো মানে পরীক্ষা যারা অ্যাটেন্ড করে, হ্যাঁ, তারা তাদের মধ্যে মানে মিনিমাম এতটুকু প্রিপারেশন সবাই নেয়। মানে যে কোনো প্রিপারেশন নেয় না সেও এতটুকু প্রিপারেশন নেয় যে প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো দেখে যায়। কাছে এটা তো এটা এটা হলো দিস ইজ দ্য লিস্ট প্রিপারেশন। ফরজে এতটুকু আইন। না, রাইট, এতটুকু না নিলেই নয়। কাজে আশা করি মানে আমরা তো একটা হলো নিজে 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 প্রিপারেশন নেওয়া একটা বিষয়, আরেকটা হলো যারা অলরেডি ভালো করেছে বা যারা অলরেডি মানে আমাদের মানে এই পর্যায়ে পার হয়ে গিয়েছে তাদের পক্ষ থেকে যদি একটু অ্যানালাইসিস টা দেখে নেওয়া যায় যে তারা কিভাবে চিন্তা করতেছেন বা কিভাবে অ্যানালাইসিস করে মানে পরবর্তী কোশ্চেনটাকে প্রেডিক্ট করা যাবে এবছর কেমন আসতে পারে, কোথা থেকে আসতে পারে। তো সেটা আই থিঙ্ক যে মানে শুধু হেল্পফুল হবে না, অনেক অনেক বেশি হেল্পফুলই হবে। মানে একটা প্রশ্ন ব্যাংক কিনে আমি নিজেও দেখে নিতে পারি, কিন্তু সেটা যতটুকু ফ্রুটফুল হবে তার থেকে অনেক অনেক বেশি ফ্রুটফুল হবে এই কোর্সটাকে পার্টিসিপেট করা। কারণ একটা প্রশ্ন ব্যাংক বাজারে কিনতে গেলেও দেখা যাবে যে 200-250 টাকা হয়তো সেখানে খরচ করতে হবে, আর আমাদের কোর্স ফি 1000 টাকা, তার উপর 50% ডিসকাউন্ট, মানে অনলি 500 টাকা। তার মধ্যে 12টা হলো অ্যানালাইসিস ক্লাস, 12টা রিভিউ এক্সাম, 6টা সাবজেক্ট ফাইনাল এক্সাম, 6টা সলিউশন ক্লাস, লটস অফ থিংস আর দেয়ার। কাজেই বলতে গেলে ফ্রি। হ্যাঁ, আরে এটা মানে হেল্পফুল শুধু হবে না, এটা দুই একটা ক্লাস করলে বা একটা সপ্তাহ পার হলে আমরা নিজেরা বুঝতে পারবো যে কতটুকু হেল্পফুল হচ্ছে আমাদের জন্য। কাজে উই আর আচ্ছা, কনফিডেন্ট এনাফ যে এটা কতটুকু হেল্পফুল হবে। আমার মনে হয় যে এই ব্যাপারে কনফিউজ থাকার কারণে ক্যান্ডিডেট যারা আছেন তারা বি কনফিডেন্ট এবং পার্টিসিপেট করেন। ইনশাল্লাহ কতটুকু উপকার হবে সেটা আপনারা নিজেরাই আমাদেরকে তখন বলবেন যে ভাইয়া পার্টিসিপেট করছিলাম, কিন্তু আপনারা কিভাবে এই পেমেন্ট এই সার্ভিস দিচ্ছেন। মানে এই প্রশ্ন তখন আপনারা উল্টা করবেন আমাদেরকে যে ভাই আপনারা এই পেমেন্টে কিভাবে এই সার্ভিস আমাদেরকে দিচ্ছেন বা কিভাবে এই সার্ভিস দিলেন। কাজে সেটাই। তখন মনে হবে যে আরো 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 কয়েক হাজার টাকা এক্সট্রা ভাইয়াদেরকে দিয়ে যাই। আচ্ছা, রেদওয়ান আহমেদ, ওকে এলাও করেছি। রেদওয়ান, তোমার প্রশ্ন করতে পারো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম জি রহমতুল্লাহ। ভাই, আমার আসলে 41 বিসিএস না, আমি কেবলমাত্র সেকেন্ড ইয়ারে পড়ি। আমার 43 বিসিএস, কিন্তু তারপরেও আমি আসলে এই কোর্সটা এনরোল করেছি শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্স রাখার জন্য, একটা গাইডলাইনের জন্য। আশা করি সেটা পাবো। আমার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই জায়গাতে যে আমি পরীক্ষা দিচ্ছি, এরকম সময় যদি কোনো কারণে আমার নেট চলে যায়, সেক্ষেত্রে আমার করণীয়টা পরবর্তীকালে কি হবে? এইখানে ভাইয়া একটু আমি বলি, মানে লাইভ এক্সাম যেটা আমাদের দুই রকম পরীক্ষা আছে, একটা লাইভ এক্সাম, একটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম। লাইভ এক্সামটাতে হলো ওই ডিউ টাইমের মধ্যে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো সময় ঢুকে দিতে হবে। আর প্র্যাকটিস এক্সামটা শুরু হবে হলো ওই লাইভ এক্সামের টাইম পার হয়ে যাওয়ার পর। মানে লাইভ এক্সাম চলাকালীন প্র্যাকটিস এক্সাম দেওয়া যাবে না, এটা শেষ হয়ে যাওয়ার পর প্র্যাকটিস এক্সাম দেওয়া যাবে। দ্যাট ইজ 7টার মধ্যে যদি লাইভ এক্সাম টাইম শেষ হয়ে যায় তো হয়তো 7:30 বা 8টা থেকে প্র্যাকটিস এক্সামের টাইম শুরু হবে। আচ্ছা, যদি আমার ক্লাসের মানে পরীক্ষা চলাকালীন নেট চলে যায় সেক্ষেত্রে যদি যেমন মানে আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমি বিকাল 3টার সময় পরীক্ষা শুরু করলাম, আমার পরীক্ষার ডিউরেশন 1.5 ঘন্টা। এখন ঠিক 4টার সময় আমার 1 ঘন্টা পরীক্ষা দিয়েছি আমি, 4টার সময় আমার আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম। তো 4টার মানে কি আমার এখন আধা ঘন্টা পরীক্ষা বাকি আছে, 1 ঘন্টা পরীক্ষা দিয়েছি, আধা ঘন্টা পরীক্ষা বাকি আছে, এর মধ্যে ডিসকানেক্টেড হয়ে গিয়েছি, নেট চলে গিয়েছে অথবা সামহাও আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। এখন যদি দেখা গেল যে এই আধা ঘন্টার সময় আমার বাকি আছে, আমি 10 মিনিট পরে যদি আবার কানেকশন ফিরে পাই তাহলে কিন্তু আমি বাকি 20 মিনিট পরীক্ষা দিতে পারবো। আর যদি এমন হয় যে আমি ডিসকানেক্টেড আধা ঘন্টার বেশি ডিসকানেক্টেড হয়ে থেকেছি তাহলে আমার আসলে পরীক্ষা দেওয়ার আর সুযোগ হবে না। আমি 1 ঘন্টা যে পরীক্ষা দিয়েছি অতটুকু পরীক্ষায় অতটুকু লাইভ এক্সামে অটো সাবমিট হয়ে যাবে। অটো সাবমিট হওয়া মানে হলো আমার আর সাবমিট করতে হবে না, এটা অটোমেটিক্যালি যেহেতু টাইম পার হয়ে যাচ্ছে, আমার 1.5 ঘন্টা যে টাইম ডিউরেশন পার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, এবং ওই 1 ঘন্টার যে পারফরমেন্স তার উপর ডিপেন্ড করে আমার রেজাল্ট বা অ্যানালাইসিস সেটা আসবে আসলে। আচ্ছা, এখন আমি যে পরীক্ষা শেষ করতে পারলাম না সেক্ষেত্রে কি করণীয়? মানে আমার লাইভ এক্সাম তো এভাবে শেষ হয়ে গেলাম, তো 1 ঘন্টা পরীক্ষা দিলাম, এরপরে বাকি আধা ঘন্টা আমি দিতে পারলাম না। আচ্ছা, এখন যদি এরকম হয় সিনারিও, তো সেক্ষেত্রে প্রথমত হলো সতর্কতা হিসেবে ব্যাকআপ রাখা, নেট কানেকশন যাতে অল্টারনেটিভ, যেমন অনেক সময় মানে আমার ওয়াইফাই থাকলেও মোবাইল ডাটা ব্যাকআপ রাখা, যাতে করে কোনো কোনো নেট ডিসকানেক্টেড হয়ে গেল আমি ব্যাকআপ দিয়ে আমি কভার করতে পারি। আর তারপর সব ব্যাকআপ রাখার পর সব সতর্কতা অবলম্বন করার পরও অ্যাক্সিডেন্ট হলো, ইন দ্যাট কেস সেখানে যে প্র্যাকটিস এক্সামগুলো রাখা এই জন্যই যাতে করে আমি আসলে যে গ্যাপটুকু এখানে রয়ে যাচ্ছে প্র্যাকটিস এক্সাম দিয়ে যাতে আমি ওই গ্যাপটুকু কভার করে ফেলতে পারি। মানে প্র্যাকটিস এক্সাম পারপাস আসলে অনেকগুলা। লাইভ এক্সাম কোনো কারণে আমি মানে ফুললি অ্যাটেন্ড করতে পারি নাই, অথবা অ্যাটেন্ড করতে গিয়ে পার্শিয়ালি অ্যাটেন্ড করতে পারছি, অথবা একদমই দিতে পারিনি, অথবা আমি তো পরীক্ষা যে দিলাম লাইভ এক্সামে আমি তো মাত্র একটা সেটে দিয়েছি, 200 প্রশ্ন ফেস করলাম, কিন্তু প্রশ্ন তো টোটাল প্রশ্ন ছিল 400 অথবা 600, সেখান থেকে অ্যামালগামেট করে এক একজন ক্যান্ডিডেটকে এক এক রকম সেট দেওয়া হচ্ছে, মানে ডিফারেন্ট 200 প্রশ্ন সবার সামনে হাজির হচ্ছে। কাজে এই 400 অথবা 600 প্রশ্ন যে মানে টোটাল রয়ে গেছে এটার উপর প্রিপারেশন কিভাবে নিব, তো সেটার জন্যই প্র্যাকটিস এক্সাম।
যে আমি লাইভ এক্সামে যদি কোনো গ্যাপ ঘাটতি আমার থেকে থাকে সেটাও মেকআপ করব, পাশাপাশি লাইভ এক্সামে আমি যে মাত্র 200 কোয়েশ্চেন অ্যাটেন্ড করলাম, ফেস করলাম, বাকি যে প্রশ্নগুলি রয়ে গেছে যেগুলো আমি হয়তো ফেস করিনি, অন্য কোনো ক্যান্ডিডেট যারা তারা ফেস করছেন, সেইগুলো আমি কিভাবে শিখে নিতে পারি, দেখে নিতে পারি, তার জন্য হলো প্র্যাকটিস এক্সাম। যেখানে প্রত্যেকবার যখন আমি অ্যাটেন্ড করবো প্র্যাকটিস এক্সামে, প্রত্যেকবার আমার সামনে ডিফারেন্ট সেট অফ কোয়েশ্চেন্স আসবে। ফলে এইটা পার্টিসিপেট করার দ্বারা যেটা হবে যে আমার মানে ওই টোটাল যে 400 প্রশ্ন ছিল পার্টিকুলার কোনো এক্সামের জন্য, ওই 400 প্রশ্নের উপর একটা প্রিপারেশন আমার হয়ে যাবে। আমি মনে হয় বুঝতে পারছি। জি জি ভাই, ধন্যবাদ। জি, রেদওয়ানকে ধন্যবাদ। আমরা আরেকজনকে অ্যালাউ করি, এরপর নজরুল ইসলাম আমি অ্যালাউ করে দিচ্ছি। নজরুল ইসলাম, তুমি চাইলে কথা বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একজন চিকিৎসক, তো আমরা টপিকস ওয়াইজ ক্লাস কবে থেকে পাবো? বোথ মানে সেটা অনলাইন হোক বা অফলাইন, আমরা টপিক ওয়াইজ ক্লাস চাই। টপিক মানে হচ্ছে আরো এক্সটেন্সিভ আর কি, মূলত 40 হ্যাঁ, টু মানে 43 লেকচার ওয়াইজ যে একটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেকচার হবে, এবং সেটা হতে পারে জাতিসংঘ বা 42nd 3rd কে টার্গেট করে, এই তো এই 41 থেকে পাইলেই ভালো হতো আর কি। আল্লাহর নামে তো আমরা শুরু করতেই পারি, এখন প্রতিদিন যদি লেকচার হয় আমার মনে হয় শুরু তো আল্লাহর নামেই হচ্ছে, এটাও তো আল্লাহর নামেই শুরু হচ্ছে, বাট প্রেডিকশন তো আমাদের যেহেতু সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ করছে তো অলরেডি 6 উইকস, মানে 1.5 মাসের মতো আর কি। কাজে এটার পরে আবার ফাইনাল মডেল টেস্ট নিয়ে আসলে এই পর্বের জন্য মানে 41st এর জন্য আসলে খুব বেশি টাইম হয়তো পাওয়া যাবে না। 42nd 3rd কে টার্গেট করে আমরা ইনশাল্লাহ পরবর্তী আমাদের মানে একদম রেগুলার যে ব্যাচ আর কি, এটা তো ক্র্যাশ ব্যাচ, রেগুলার ব্যাচগুলো আমরা ওপেন করবো, এবং সেটা ইনশাল্লাহ আফটার ডিসেম্বর মানে জানুয়ারি থেকে আমরা ধরে রাখতে পারি, জানুয়ারি থেকে ইনশাল্লাহ সেই ব্যাচগুলো শুরু হবে 42nd 3rd কে টার্গেট করে। আর 42nd এর স্পেশাল বিসিএস হওয়ার একটা ইয়ে ছিল, আলোচনা চলতেছিল, বাট সেটা মেবি স্পেশাল না হওয়ার সম্ভাবনাই বেশি, মানে যেহেতু নজরুল ইসলাম ডক্টর সেই হিসেবে বলতেছি স্পেশাল হওয়ার সম্ভাবনা হয়তো ওরকম নাই আর কি। কাজে 42nd হলে হয়তো রেগুলারই হবে আর কি। তো আমরা 42nd এর জন্য হয়তো মানে জানুয়ারি থেকে বা মিড অফ জানুয়ারি থেকে ইনশাআল্লাহ আমরা ব্যাচ মানে 42nd 3rd কে টার্গেট করে ব্যাচ শুরু করব। আমরা বলতে অনেকের কথাই মানে অনেকের পক্ষ থেকেই বলা যে আমরা এরকম টপিকস ওয়াইজ ক্লাস চাই, কারণ আপনাদের নিয়ে আমরা অনেক আশাবাদী। আমরা যেহেতু মানে উত্তরণ যেহেতু বিসিএস এই উইং এ মানে অপারেশন শুরু করেছে, হ্যাঁ পদার্পণ করেছে, তাহলে ইনশাআল্লাহ এখানেও মানে সামথিং ডিফারেন্ট, সামথিং বেটার, এটা ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবো, এবং আপনারাও ইনশাআল্লাহ হ্যাপি থাকবেন। আশা করি যারা আমাদের প্রিলি সম্ভাবনা যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা যারা দিয়েছেন, এখানে হয়তো ম্যাক্সিমাম যারা অ্যাটেন্ড করছেন সবাই হয়তো দিয়েছেন, তো আমার মনে হয় দ্যাট ওয়াজ এ গ্রেট ডিফারেন্ট, যে আমরা আসলে মানে বাকি অনলাইন প্ল্যাটফর্মগুলো যেভাবে এখন চলতেছে, আমাদের প্ল্যাটফর্মে যে পরীক্ষা যারা দিয়েছেন তাদের আশা করি অতটুকু ধারণা হয়েছে যে এখানে ডিফারেন্স কতটুকু আছে ক্লাসের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, এবং কোর্স ডিজাইনের ক্ষেত্রে ইনশাআল্লাহ ভ্যারিয়েশন পাবেন। যেমন এই যে কোশ্চেন অ্যানালাইসিস কে ইনক্লুড করে যে একটা পর্ব ডিজাইন করা, এটাও বলতে পারেন একটা ইউনিকনেস, একটা নতুনত্ব, এরকম কিন্তু মানে আমার ধারণা বা আমি যতটুকু জানি যে এরকম কিন্তু নাই, অলরেডি নাই। কাজেই আমার মনে হয় এই ধরনের নতুনত্ব কন্টিনিউয়াস পাইতে থাকবেন ইনশাআল্লাহ, এবং সাথে থাকলে লেগে থাকলে ইনশাআল্লাহ একটা বেটার আউটপুট সবাই মিলে আমরা আনতে পারবো। প্রশ্ন আমার যে ভাই, আপনাদের মানে এই বিসিএস এর সেক্টরটা এত দেরিতে কেন আপনারা ইন করলেন? আমরা কেন আরো আগে পাইলাম না আপনাদের? তারপরে তো হওয়াতে তাও আর একটু আগে আসছে না, তার লিটনের ভিডিও অন করলে ভালো হয়, মানে লোকজন দেখতে পাচ্ছেন আর কি। আমার তো আমি মাঝে মাঝে হচ্ছে আবার নাকে ধরতে হচ্ছে, সর্দি লেগেছে এই কারণে আর কি, অসুবিধা নাই। না দেরিতে হলো, বেটার লেট দ্যান নেভার, দেরিতে হলো আসছে আলহামদুলিল্লাহ। সোহাগ যেটা বললো যে করোনা না হইলে হয়তো এখনো লঞ্চ করা হইতো না। আমি একটা তথ্য দেই তাহলে ভালো হয় বুঝবে। আমাদের এই যে উত্তরণ নামটাতে আমাদের যে ডোমেইন নেম, এটা কেনা ছিল 2016 সালে। মানে আমরা অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম আমরা বিসিএস এ যাব, এবং উত্তরণ নামটা সেই 2016-তে চুজ করা। বাট এরপরে যে বিভিন্ন ব্যস্ততা, উদ্ভাসন, সেদিকে রকমারি, তারপর আরো অনেক কিছু মিলিয়ে শুরু করব করা হচ্ছে না। তো করোনার কারণে যখন উদ্ভাসন মেশ অনলাইনে চলে আসলো, আর অনলাইনে তো আসলে যে কোনো একটা কিছু লঞ্চ করার হ্যাসেলটা একটু কম কম্পারেটিভলি, তাহলে সেই হিসেবে তখন আসলে আমরা সাহস করে বিসিএস এ নেমে গেছি। কারণ নেমে গেলেই তো হবে না, আমাদেরকে তো আসলে এনশিওর করতে হবে যে আমরা প্রপারলি সার্ভ করতে পারবো কিনা, কোয়ালিটি মেনটেন করতে পারবো কিনা। তো দেরি যেটা, সেটা মূল কারণই এটা যে আমরা আসলে মানে আগে কনফিডেন্ট হতে চেয়েছি যে আমরা উই ক্যান এনশিওর দ্য কোয়ালিটি, তারপরে আমরা মাঠে নামার মানে চিন্তা করতে পেরেছি। তো এটাই মূল কারণ। কারণ যে কোনো ভাবে যদি আমি রেসপন্সিবল ফিল না করি যে কি করে দিলাম একটা কিছু, হ্যাঁ, কারণ এখানে যারা আমাদের এখানে কোর্স করবে, এটা কিন্তু আমরা বড় একটা জিম্মাদারি মনে করি যে তাদেরকে আমরা রাইটলি গাইড করতে না পারি, রাইটলি সার্ভ করতে না পারি, জাস্ট কোর্স চালু করলাম, কিছু টাকা পয়সা পাইলাম, এটা দিয়ে তো আর এটা তো হইলো না। তো এই জন্যই দেরি অ্যাকচুয়ালি।
তো ইনশাল্লাহ এর পরবর্তী যারা আছে তারা আমাদের সার্ভিস এনজয় করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এইখানে প্যানেলিস্ট যারা আছে আমি আমাদের তাদেরকে একটু অনুরোধ করছি, আমাদের কিউএনএ বক্সে অনেকগুলো প্রশ্ন জমে গেছে, তো ওই প্রশ্নগুলোর যেগুলো অলরেডি অ্যান্সার করা হয়ে গেছে ওগুলো ডিসমিস করে দিতে, আর যেগুলো অ্যান্সার করা হয় নাই ওগুলো একটু অ্যান্সার করতে থাকলে ভালো হয়। আমরা লিটন ওখান থেকে একটু দেখতে পারিস কিউএনএ তে। ওখানে একটা প্রশ্ন আসছে যে প্রাইমারি নিয়ে আমাদের কোনো কোর্স প্ল্যান আছে কিনা। তো প্রাইমারিতে তো খুব রিসেন্টলি একটা বড় নিয়োগের আসছে, বিজ্ঞপ্তি আসছে, প্রায় 32,000 টিচার নেবে আর কি, সহকারী শিক্ষক, মানে প্রাইমারি প্রি প্রাইমারি মিলিয়ে। তো আমরা ইনশাল্লাহ ওইটার একটা কোর্স প্ল্যান করেছি এবং ওইটা 1 ডিসেম্বর থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওইটার যে ব্যাচটা, প্রাইমারি যে ব্যাচটা, এটা 1 ডিসেম্বর থেকে ইনশাল্লাহ শুরু হবে। তার আগে আমরা একটা প্রাইমারি সম্ভাবনা, বিসিএস সম্ভাবনা যেমন আয়োজন করলাম, তো ওই প্রাইমারি সম্ভাবনা বলে একটা ইভেন্ট আমরা আয়োজন করব। ওখানেও সিমিলার ওয়েতে, যে ওখানে একটা মানে কম্পিটিটিভ হবে, এক্সাম হবে অনলাইন। সেখানে যারা উইনার হবে তাদেরকে আমরা মেধাবৃত্তি দিব এবং এরপর গিয়ে মূল কোর্সটা শুরু হবে, প্রাইমারি যে ডিটেইলস কোর্সটা। সেখানে অলমোস্ট 52টা ক্লাস থাকবে, পরীক্ষা থাকবে, সবকিছু মিলে একটা এক্সটেন্সিভ কোর্স হবে, 3.5 মাসের একটা এক্সটেন্সিভ কোর্স হবে ইনশাআল্লাহ। আর বিসিএস এর ক্ষেত্রে মানে বিসিএস এর প্রিপারেশন নিলে অন্য গভর্নমেন্ট জবের জন্য হেল্পফুল হয় কিনা, এটা তো ডেফিনেট, আলটিমেটলি এটা কাইন্ড অফ মাদার হয়ে গিয়েছে আর কি। মানে বিসিএস প্রিপারেশন নেওয়া মানে হলো আমার মানে কমপ্লিটলি ব্যাংকেরটা হয়তো ফুলফিল হবে না, বাট বাকি যতগুলি আছে আমার প্রাইমারি জব থেকে শুরু করে আদার্স যত গভর্নমেন্ট জব আছে বা পিএসসি জব যেগুলি আছে, এখন তো সেকেন্ড ক্লাস জবগুলো পিএসসির মাধ্যমে হয়, সার্কুলার হয়। কাজে পিএসসি যত জব আছে বিসিএস এর প্রিপারেশন নেওয়া মানে হলো সব ধরনের জবের প্রিপারেশন হয়ে যাওয়া। এদিকে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক, যত রকম জব আছে ইনফ্যাক্ট সব রকম জবের প্রিপারেশন মোটামুটি অলমোস্ট বিসিএস প্রিপারেশন হয়ে যায়। আর ব্যাংক জবের ক্ষেত্রে এক্সট্রা কিছু প্রিপারেশন আলাদাভাবে নিতে হয়। আচ্ছা, এখানে আমি চ্যাট বক্সে আরো দু একজনের প্রশ্ন দেখতেছি, এগুলো আমরা অ্যান্সার করে ফেলেছি। যেমন এই যে রেকর্ডেড ক্লাস কোথায় পাওয়া যাবে, ক্লাসের যে পিডিএফ সেটা কোথায় পাওয়া যাবে, আমার মনে হয় অংশটা অনেকে খেয়াল করে শুনে নাই, এটা খুব ইম্পর্টেন্ট। সেজন্য আবার বলি, আমাদের কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু সিঙ্গেল লগ ইনে সবকিছু হয়ে যাবে। এই যে জুমের মাধ্যমে ক্লাস হবে, জুম অ্যাপটা জাস্ট ইনস্টল থাকা লাগবে, বাট এটা কিন্তু না যে আমরা আলাদা লিঙ্ক পাঠাবো ওইখানে আবার ক্লিক করতে হবে, এগুলো কিচ্ছু করা লাগবে না। ওয়েবসাইটে ঢুকে গেলেই ওখানেই আমি সমস্ত অপশন খুঁজে পাবো, লাইভ ক্লাস করার, রেকর্ডেড ক্লাস দেখার, ওখানেই আমি আমার স্টাডি ম্যাটেরিয়ালস পাবো, ওইখানে আমি আমার ইভেন প্র্যাকটিস এক্সাম, যেগুলো যে একটা এক্সাম হয়ে গেছে পরে আমি এটা প্র্যাকটিস করতে চাই, এই সব কিছু ওই একটা জায়গায়। কাজে কনফিউজ হওয়ার কিছু নাই, ওয়েবসাইটে ঢুকে একটু ঠান্ডা মাথায় এক্সপ্লোর করলে ইনশাল্লাহ আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আর আমাদের এই যে ওরিয়েন্টেশন ক্লাসটা কেউ কেউ মিস করেছে, তারা জিজ্ঞেস করেছে যে এটা আর আমরা আবার কোথায় দেখতে পাবো। তো আমাদের ফেসবুক পেজেও ব্রডকাস্ট হচ্ছে, ফেসবুক পেজ এটা থেকে যাবে facebook.com/উত্তরণ একাডেমি, উত্তরণ একাডেমি। এই ইউআরএল এ গেলে, ফেসবুকের ইউআরএল এ গেলে আমরা এই এটা পাবো ইনশাআল্লাহ, লাইভ ক্লাসে পুরো ভিডিওটা ওখানে পাবো ইনশাআল্লাহ। ইউটিউবের উন্মেষ যে ইয়েটা, ওখানেও তো বোধহয় কিছু ইয়ে করা আছে আমাদের। না, ইউটিউবের উত্তরণ যে চ্যানেল যেটা আছে, উত্তরণ একাডেমি যে চ্যানেলটা আছে, ওখানেও আমরা দিয়ে দিব, কিন্তু এখন এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে থাকবে, এটা থেকে যাবে। ওকে, আচ্ছা একটা কোশ্চেন, এটা একটু জেনেরিক টাইপ। আব্দুল্লাহ আতানুস, মানে একজন, নামটা কি, অন্তনুস বা এরকম, সে লিখছে আমি খুব বেশি পড়ি নাই বাট শুরু করেছি, আমি পারবো কি? এটার অ্যান্সার হ্যাঁ এবং না, দুইটাই। কারণ হচ্ছে বাদবাকিরা যারা অনেক পড়ে ফেলেছে, তো যদি এখন আমাকে পারতে হয় তাহলে কিন্তু আমাকে অনেক বেশি রিগোরাস এফোর্ট দিতে হবে। তো সেই জন্য পারবো কি পারবো না এটা অ্যাকচুয়ালি তোমার উপরে ডিপেন্ড করবে। তুমি যদি এখন অনেক বেশি সিরিয়াস হও, যে এইটুকু সিরিয়াসনেস, এত বেশি সিরিয়াসনেস, এই স্ট্রাগলটা তুমি এত বেশি স্ট্রাগল নিয়ে নিলা যে বাকিরা যারা অলরেডি তোমার চেয়ে এগিয়ে আছে, চাইলে তুমি তাদেরকে ক্রস করতে পারো, বাট সেটা কিন্তু খুব রেগুলার এফোর্ট দিয়ে, ক্যাজুয়াল এফোর্ট দিয়ে সম্ভব না। এটার জন্য অনেক রিগোরাস এফোর্ট দিলে তাইলে ইনশাল্লাহ হয়তো সম্ভব। আরেকজন বলেছে কনফিউজিং কোয়েশ্চেনস গুলো খুব হতাশ করে দেয়, আর এগুলোর আর রেগুলার আপডেট হওয়া তথ্যগুলো। এই ব্যাপারে সৌরভ কিছু বলতে পারে আমার মনে হয়। হ্যাঁ, সৌরভ কি আছো? সৌরভ কি ডিসকানেক্টেড হয়ে গেছে বোধহয়? না ভাইয়া, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। ওই যে একজন লিখছে যে কনফিউজিং কোশ্চেনগুলা কি করবে, সে অ্যানসার করবে নাকি সেরে আসবে, আর সাম্প্রতিক যে তথ্যগুলি সেই বিষয়ে জানতে চাচ্ছিল আর কি। আমি ভাই তাহলে একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি আর কি। আমার এটা একজন নিজের জীবন থেকে এবং বেশ কয়েকজনের সাথে মিলেও যায়।
আমার হলো যখন 38-এর প্রিলি পরীক্ষা দিয়েছিলাম আর কি, এটা হলো ডিসেম্বরের পরীক্ষা ছিল। তো নভেম্বর পর্যন্ত আমি পড়াশোনা করছিলাম, বেশ ভালোই পড়াশোনা করছিলাম সিরিয়াসলি। তো নভেম্বরে গিয়ে যেটা মনে হয়েছিল যে হ্যাঁ আমি মোটামুটি বিগত বছরের প্রশ্ন পড়ছি, বা গাইডগুলো, বিভিন্ন গাইড পড়ছি, বিভিন্ন স্যারের বই পড়ছি। তো আমার কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ আমি মনে হয় ভালো করব। তারপর আমি একটা মডেল টেস্টের বই থেকে একটা র্যান্ডম বই নিয়ে একটা মডেল টেস্ট দেওয়া শুরু করলাম। তো শুরু করে দেখলাম যে আমি প্রায় 186টার মতো দাগাই ফেলছি, এবং ক্যালকুলেট করে দেখলাম আমি 125টার মতো কারেক্ট করছি। কিন্তু পরে বুঝলাম যে 125টা কারেক্ট করলেও আমি আসলে 50টার বেশি ভুল করছি, প্রায় 55টার মতো ভুল করছি। তো 55টা ভুলের ফলে -25, তো আলটিমেটলি নাম্বার হয়ে গেছে 100-র নিচে। তো যেটা আমি বুঝতে পারলাম যে আমি 125টা কারেক্ট করার পরেও নাম্বার পাচ্ছি আসলে 100-র নিচে, তার কারণ আমি ভুলের পরিমাণ অনেক বেশি করছি। এবং এই ভুলগুলো করার একমাত্রই কারণ আমি অনেক বেশি দাগাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে আচ্ছা এই দুইটার মধ্যে কোনো একটা হয়তো উত্তর হবে, আমি সেটা দাগাই ফেলতেছি। তো এই কাজটা আসলে খুবই খারাপ, কারণ এই প্র্যাকটিসটা যদি থাকে যে একটু মনে হয় কনফিউজিং, দাগায় দেখি হয়তো বা হয়ে যাবে, এই প্র্যাকটিসটা থাকলে পরীক্ষার হলে অনেক বেশি দাগাতে হবে, বা অনেক বেশি দাগানোর একটা ইচ্ছা থাকে, এবং বেশি দাগালেই কনফিউজিং গুলো ভুল হওয়ার চান্স অনেক বেশি। কারণ 4টার মধ্যে একটাই কারেক্ট আনসার, 3টা ভুল আনসার, মানে 75% প্রবাবিলিটি বলা যায় আর ভুলই হবে। তো সম্ভাবনা সঠিক হওয়ার খুব কম আন্দাজে। তো সেই ক্ষেত্রে আমি বলি যে কনফিউজিং আসলে কোনোভাবে হাত দেওয়া যাবে না। একদম শতভাগ যেটা শিওর সেগুলোই প্রথমে আনসার করতে হবে। শতভাগ শিওর গুলো আনসার হওয়ার পরে যদি দেখা যায় যে আমার আনসার খুব বেশি কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে যেগুলো আমি 50% শিওর, যে আমি জানি যে এই দুইটার মধ্যে একটা আনসার হবে বাকি দুইটা হবে না, সেগুলো আনসার করতে হবে। কিন্তু একটা প্রশ্ন আসলে যেটার 4টা অপশন সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই, এগুলো আসলে আনসার করা খুবই রিস্কি। এগুলো আসলে নাম্বার কমায়, মানে খুব বেশি নাম্বার কমায় দেয়, এবং পরবর্তীতে দেখা যায় যে ওগুলো আনসার না করলে হয়তো বা চান্স পাওয়া যেত, কিন্তু ওগুলো আনসার করলে দেখা যায় চান্স না পাওয়ার চান্সই বেড়ে যায়। তাই আমি বলবো যে কনফিউজিং কে একটু এড়িয়ে চলার ভালো। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছে, মারিয়ানোর, সে লিখছে যে এটা অনেকের জন্যই হয়তো কমন প্রবলেম হলো, সিলেবাস এত বড়, রিগোরাসলি পড়লেও হতাশা আসে, এক পাশে পড়লে অন্য পাশের টপিক মাথায় থাকে না, কিভাবে প্রিপারেশন নিব বা কতটা পড়বো এটাই বুঝি না। তো সৌরভ কি এটা বলবা কিছু একটু? এখন বিসিএস এর ক্ষেত্রে আসলে সবাই যেটা পড়ে যে অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে, এটা সত্যি কথা যে অনেক পড়তে হবে, কিন্তু আরেকটা কথা মানে ইম্পর্টেন্ট, যে অনেক বেশি বার পড়তে হবে। মানে এক জিনিস একবার না পড়ে বারবার পড়লে আসলে মনে থাকার টেন্ডেন্সিটা বাড়ে। আর আরেকটা জিনিস হলো যে একটা জিনিস একভাবে না পড়ে একাধিক ভাবে পড়া উচিত। একটা ছোট্ট এক্সাম্পল বলি, যেমন বাংলাদেশের ইতিহাস পড়তে গেলে, বা বাংলাদেশের ইতিহাস যদি কেউ ভালো মতো পড়ে, সে একই সাথে বাংলা অ্যাফেয়ার্স এর কিছু ঘটনা জানবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ঘটনাও জানবে, সাথে বাংলা সাহিত্যেরও কিছু ঘটনা জানবে। তাই সে যখন পড়বে তখন যদি একটু কনফার্ম করে যে আচ্ছা এটা আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য গুরুত্বপূর্ণ, সাথে বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ, অথবা 3টা বিষয়কে একসাথে মিক্স করে পড়া, বা বাংলা এবং মানসিক গণিত এবং মানসিক দক্ষতার প্রিপারেশনটা একসাথে নেওয়া, বা সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে সেটাকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মধ্যে ভাগ করে নেওয়া, মানে যে কম্বাইন করলে দেখা যায় যে অনেকগুলো একসাথে মনে থাকে। ওই একটা কথা আছে না ভাইয়া, যে কান টানলে মাথা আসে, তো দেখা যায় একটাকে টান দিলে তখন আরো অনেকগুলো ঘটনা চলে আসবে। তো এইভাবে পড়লে মনে থাকার টেন্ডেন্সি একটু বেড়ে যায় আর কি। আর যে জিনিসটাই আমি পড়ি না কেন, বা যে জিনিসটাই আপনারা পড়বেন না কেন, একাধিকবার পড়তে হবে। শুধু একবার পড়েই মনে থাকবে এর সম্ভাবনা খুবই কম। সো বারবার পড়লে মনেও থাকবে বেশি, এবং কানেক্ট করা যায় যে আমি এটা পড়েছিলাম। এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় যে পরীক্ষার হলে একটা প্রশ্ন আসছে, 4টা অপশনের মধ্যে 3টা অপশন আপনি জানেন বা 2টা অপশন জানেন যেগুলো না, কারণ ওই দুইজন সম্পর্কে আপনি পড়ছেন। এটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে হয় যে এটা কার রচনা বা এই গল্পটা কে লিখছে। তো আপনি দেখা যায় ওখানে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল সম্পর্কে আপনি জানেন যে আচ্ছা ওদের তো আমি সবগুলো পড়ছি, বা ওদের আমি ম্যাক্সিমাম পড়ছি, উনি বা কাজী নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইটা জিনিস লেখেন নাই, তাহলে বাকি দুইজনের মধ্যে একজন হবে। তো এরকম ভাবে না জেনেও অনেক সময় আনসার করা যায়, যে আমি একজন সম্পর্কে হয়তো বা জানি না, বাট বাকি 3জন সম্পর্কে জানি যে ওরা এটা করে নাই, তার মানে আরেকজনই আনসারটা হবে। তো এই টেকনিকটাও ফলো করা যায়। তো সেই ক্ষেত্রে পড়তে হবে এবং বারবার পড়তে হবে। আমার একটু আচ্ছা, সাজেশন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু বিষয় আমি যোগ করতে চাই, যেহেতু সিলেবাস অনেক ভাস্ট, এখন মানে এই পড়াগুলা কিভাবে এবং অনেক তথ্য মনে রাখতে হবে, মনে রাখার সহজ বুদ্ধি কি হইতে পারে, কিভাবে সহজে মনে রাখা যেতে পারে। তো সেই ব্যাপারে আমার 2টা পরামর্শ। একটা হলো যে পড়াটা যতটুকু সম্ভব লিখে লিখে পড়া। হ্যাঁ, লিখে পড়াটা অনেক সময় গোছানো হয়, তো একটু লিখে লিখে পড়লে কি হবে, সহজে মনে রাখা সম্ভব হবে। তো লিখে পড়ার দ্বারা মনে রাখা সহজ হবে এক। আর দ্বিতীয় পরামর্শ হলো ওই একটা টেকনিক আছে যেটা আমরা জাবর কাটা টেকনিক বলি আর কি। মানে আমরা সবাই হয়তো খেয়াল করছি যে ওই গরু যখন খাবার খায়, তো আমরা এটাকে বলি গো গ্রাসে খাই।
গো গ্রাস মানে শব্দটা আসছে কিন্তু গরুর গ্রাস, মানে গরুর খাওয়া থেকে কিন্তু শব্দটা আসছে গো গ্রাস। মানে গরু যখন খাবার খায় তখন কি করে, সে শুধু খাইতেই থাকে, মানে হজমের ব্যাপারে চিন্তা করে না, শুধু সে মানে গিলতে থাকে আর কি। আচ্ছা, হজম করে কখন? সে যখন রেস্টে থাকে তখন সে ওই যে খাবারগুলো খেয়েছে সেগুলোকে বের করে এনে আবার চিবায়, নতুন করে চিবায়। এর ফলে তার হজম হয়, মানে হজমটা সহজে হয় বা ভালো হয় আর কি। তো আমাদের পড়াশোনা একটু সিমিলার, আমরা যখন যে কোনো টপিক পড়ি বা যে কোনো বিষয় পড়ি তখন কিন্তু ওই বলতে গেলে গোগ্রাসে পড়ি আর কি। ইভেন ক্লাসের মধ্যে যখন পড়ানো হয় তখন কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো টপিক অনেকটুকু কভার করা হয়, ওই গোগ্রাসে গেলার মতো আর কি, মানে অনেকটুকু অল্প সময়ের মধ্যে আমরা অ্যাবজর্ব করতেছি। আচ্ছা, এখন এইটাকে যদি ভালো মতো হজম করতে হবে, ভালো মতো মনে রাখতে হয়, তো সেই ক্ষেত্রে জাবর কাটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। জাবর কাটা টেকনিকটা হলো যে আমরা যখন পড়তেছি, মানে সারাদিনে আজকে আমি যতটুকু পড়লাম, আমরা দিনের মধ্যে একটা সময়কে নির্দিষ্ট করতে পারি, সেটা হইতে পারে মাগরিবের পরে অথবা ঘুমানোর আগে, যে কোনো সময় একটা নির্দিষ্ট করে আজকে সারাদিন আমি যে জিনিসগুলো পড়লাম সেই জিনিসগুলো একটু রিকল করা, মনে মনে একটু মানে রিমাইন্ড করার চেষ্টা করা যে কি কি পড়ছি আজকে, মানে নিজের সাথে নিজে একটু হিসাব করা। সারাদিন আমি যে জিনিসগুলো পড়লাম সেগুলো একটু সামনে নিয়ে আসে এবং সেগুলো কতটুকু আমার মনে আছে সেটা একটু মানে রিকল করার চেষ্টা করা। তো যদি মনে থাকে তো ভালো, রিভিশন হয়ে গেল। আর যদি মনে না থাকে ইনস্ট্যান্টলি ওই জিনিসটা আবার একটু দেখে নেওয়া। তো যদি দেখে নেই তাহলে আমার কিন্তু একবার মানে যে জিনিস আমি ভুলে যেতে নিচ্ছিলাম বা ভুলে যেতে যাচ্ছিলাম সেটা আবার আমার মনে হয়ে গেল। তো দিনের মধ্যে যদি আমি মানে 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়ি, আর এই 8 ঘন্টা বা 10 ঘন্টার পড়াটাকে রিকল করার জন্য যদি আমি 1 ঘন্টা বরাদ্দ করি, তো আমি মনে করি টোটাল কেউ যদি 15 ঘন্টা পড়ে, এই 15 ঘন্টা পরে তার জন্য যতটুকু ইফেক্টিভ হবে, এই 15 ঘন্টা না পড়ে সে যদি 10 ঘন্টা পড়ে আর যদি 1 ঘন্টা এই রিকল করার কাজে ব্যয় করে, তো এই 11 ঘন্টা তার জন্য মোর ইফেক্টিভ হবে। তো এই দুইটাই পরামর্শ আমার পক্ষ থেকে, একটা লিখে লিখে পড়া, এই পড়াটা সেই প্রস্তুত গোছানো হবে, সহজে মনে থাকবে। আর সেকেন্ড হলো জাবর কাটা স্টাইল, যেটা আর কি সারাদিন আমি যেটা পড়লাম, সারাদিনের পড়াটা আমি যদি একটু অ্যাকোমোলেট করে একটু রিকল করি যে কোনো একটা নির্দিষ্ট সময়, তাহলে সেই পড়াটা আমার রিভিশন করা বা মনে রাখাটা অনেক সহজ হবে। এবং সেটা দিনের পড়া, দিনেরটা যেমন দিনে করতে পারি, ঠিক একই রকম ভাবে যে 2 দিনেরটা 3 দিনেরটা মাঝে মাঝে যদি আমি একটু ওই কি বলে একটু রিকল করে নেই বা একটু নতুন করে রিভিশন করে নেই, তাহলে তো এই পড়াটা আমাদের মনে রাখা সহজ হবে। এই ব্যাপারে স্যার আপনার যে টেকনিকটা আছে সেটা একটু যদি বলেন, রেজোন্যান্স টেকনিকে যে পড়াশোনা করে সেটা একটু বললে আই থিঙ্ক যে সবার হ্যাঁ, খুব আমি দুই উপকার তিনটা হতে জিনিস পারে। বলি, কারণ আমার সারা জীবন মেমোরি নিয়ে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, এবং আমি এই যে মনে রাখার এই ঝামেলা এড়াইতে গিয়ে জীবনে এই যে আমার আম্মা চাইছিল আমি ডাক্তার হয়ে আমি বায়োলজি নেই নাই, যে এই কঠিন কঠিন জিনিস। তো আমার এই মনে রাখা, আমার ক্লাস 8 পর্যন্ত অনেক ভালো মনে থাকতো, দাড়ি কমা সহ। এরপরে ফর সাম রিজন আমার এই মনে রাখার মানে মানে ডিটোরিয়েট করতে করতে বুয়েটে যখন পড়ি তখন আমার এমন অবস্থা হয়েছে যে মানে এই যে সিম্পল সাইন এ প্লাস সাইন বি এই ফর্মুলা গুলো আমার মনে থাকতো না। পরীক্ষার হলে যাওয়ার আগ দিয়ে খুব রিগোরাসলি মনে করতাম, মুখস্থ করতে করতে তারপর পরীক্ষা হলে 3 ঘন্টা কাটায় আসতে পারলে আমি খুশি, যে এরপরে ভুলে গেলাম সমস্যা নাই। তো এই জন্য রিসেন্টলিও আমি এই মেমোরি ইমপ্রুভ করা নিয়ে, তারপর আমি অনেক ট্রাই করে আলহামদুলিল্লাহ আগের চেয়ে মেমোরি আমার এখন বেটার, মাঝখানে অনেক খারাপ হয়ে গেছিল। তারপরে আমি রিসেন্টলিও এটা নিয়ে কিছু কাজ করছি, মেমোরি কিভাবে ইমপ্রুভ করা যায়, মেমোরি সাইজ কিভাবে বাড়ানো যায় এবং অনেক বেশি জিনিস মনে রাখা যায়। আমি প্রথমেই স্টুডেন্টদেরকে খুব ইম্পর্টেন্ট একটা টেকনিকের সন্ধান দিতে চাই, এবং আমার এখন আফসোস হয় আমি এগুলো আগে কেন জানতাম না। টেকনিকটার নাম হচ্ছে মেমোরি প্যালেস। তোমরা একটু সার্চ করো এখনই যারা নেটের সামনে আছো, মেমোরি PALACE, মেমোরি প্যালেস। এটা একটা অসাধারণ টেকনিক। তোমরা অনেকে জানো কি না, সারা পৃথিবীতে একটা চ্যাম্পিয়নশিপ হয় মেমোরির, মানে কে কত বেশি মনে রাখতে পারে, মানে একদম দেখেই মনে রাখতে পারে। এবং মেমোরি চ্যাম্পিয়নশিপের কিছু ভিডিও তুমি দেখতে পারো অনলাইনে, মানে এটা আনবিলিভেবল। যেন আমি বলি, মানে এই যে আমি একটা ভিডিও দেখতেছিলাম লাস্ট টাইমের মেমোরি চ্যাম্পিয়ন, ছেলের নাম কি জানি, আমেরিকার একটা ছেলে। তো ওরা ওরা যারা চ্যাম্পিয়ন হয় ওদের ইয়েগুলো থাকে, মানে যে মানে ইন্টারন্যাশনাল যে ইয়েটা হয়, মানে কম্পিটিশনটা, ওটাকে এরকম থাকে, ধরো একটা ডেক অফ কার্ড, মানে অনেকগুলো যে তাসের ডেক, মানে তাস অনেকগুলো দেওয়া থাকে। তো একটা ডেক খুললো, খুলে এর মধ্যে তো 52টা কার্ড, জাস্ট এই যে এরকম দেখে যেতে থাকে, মানে আমরা যেরকম নোট গুনি ওরকম করে দেখে যেতে থাকে, এরকম রেখে দিল। আরেকটা ডেক নিল, ওটা এরকম দেখতে থাকে কোনটার পর কোনটা, রেখে দিল। আরেকটা নিল, গুনতে থাকে। এইরকম ডেক আফটার ডেক তার একবার দেখে দেন পুরাটা আবার তার মেমোরি থেকে লিখতে পারে, যে প্রথম ডেকে প্রথম এটা কার্ড ছিল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে ডেকে, তারপরে এটা, তারপরে এটা, মানে তোমার অবিশ্বাস্য মনে হবে। বাট মজার জিনিস, মেমোরি চ্যাম্পিয়নদের সবাই সেম কথা বলছে যে উই আর নট স্পেশাল, আমরা খুব স্পেশাল না, বা আমাদের ব্রেন খুব স্পেশাল ভাবে তৈরি হয়েছে, এটা মোটেও না। এবং তারাও তাদের লাইফে আগে এরকম মেমোরি নিয়ে স্ট্রাগল করছে, এই এক্সাম্পল গুলো আছে। বাট তারা যে টেকনিক গুলো ফলো করে প্র্যাকটিস আফটার প্র্যাকটিস করে মেমোরিকে ওই জায়গাটায় নিছে,
তার মধ্যে মোস্ট কমন যে টেকনিক এটার নাম মেমোরি প্যালেস, এবং এইটা সবাই ইউজ করে, মেমোরি চ্যাম্পিয়ন যারা সবাই ইউজ করে। তো মেমোরি প্যালেসটা তোমরা দেখতে পারো, নেটে ঘাটলে তোমরা বেসিক জিনিসগুলো পাবা, ইউটিউবেই তোমরা অনেক ভিডিও পাবা যেখান থেকে অন্তত বেসিক গুলো তুমি পেয়ে যাবা। আর আমি রিসেন্টলি ইউডেমিতে একটা কোর্স করছিলাম মেমোরি নিয়ে, ওই কোর্সটার নাম ছিল সুপার লার্নার। ওটার মধ্যে দুইটা জিনিস ছিল, যে কোনো জিনিস কিভাবে ফাস্ট লার্ন করতে হয়। তুমি ধরো এখন যে স্পিডে পড়ো, এটা থেকে 2 গুণ 3 গুণ 5 গুণ স্পিডে তুমি যদি একটা জিনিস পড়তে চাও, এইটার কি টেকনিক আছে, ওইটা খুব ভালো ভালো টেকনিক, বাট এত সংক্ষেপে এটা, ওর তো অনেক লম্বা, 26টা লেকচারের একটা কোর্স। সো ওই সেই 12-14 ঘন্টার জিনিস তো আমি 10 মিনিটে বলতে পারবো না, বাট আমি তোমাদেরকে ইয়েগুলা দিচ্ছি, ক্লুগুলো দিচ্ছি। মেমোরি প্যালেস ইজ ওয়ান অফ দ্য ক্লুজ। সুপার ফাস্ট লার্নিং, ইউডেমিতে যারা ইন্টারেস্টেড, ইউডেমির এই কোর্সটা খুঁজতে পারো, সুপার লার্নার কোর্সটার নাম। ওখানে তুমি স্পিড রিডিং এবং মেমোরি টেকনিক এই দুইটা জিনিসই ওখানে পাবা। আর যদি বই থেকে শিখতে চাও, তাহলে দুইটা বই সাজেস্ট করব। একটা হচ্ছে মুন ওয়াকিং উইথ আইনস্টাইন, জোশুয়া ফোয়ার্ডের বই, মুন ওয়াকিং উইথ আইনস্টাইন। আমাদের প্যানেলে কেউ থাকলে একটু চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয়। আর আরেকটা তোমরা দেখতে পারো, এটা মেমোরির জন্য খুব ভালো, আনলিমিটেড মেমোরি। এই বইটা আনলিমিটেড মেমোরি নিয়ে সারা পৃথিবীতে প্রচুর কাজ হয়েছে। সো এই টেকনিক গুলা অসাধারণ টেকনিক জানলেই তোমার মেমোরি এনহ্যান্স হবে না, টেকনিক গুলা জেনে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এন্ড দ্যাট উইল এনর্মাসলি সেভ ইউর টাইম। কারণ আমি সারা জীবনে হচ্ছে বুঝে পড়াকে প্রমোট করা লোক, কিন্তু যে জিনিস মুখস্থ করতেই হয়, মুখস্থ রাখতেই হয়, মনে রাখতেই হয়। ফর এক্সাম্পল, অ্যাজ এ লিডার আমার হাজার হাজার মানুষের নাম মনে রাখাটা জরুরি, তাই না? অনেক কিছু আমাকে মনে রাখতেই হবে, অনেক ইনফরমেশন মনে রাখতেই হবে। ফলে ওখানে যদি আমি কম টাইমে অনেক বেশি মানে জিনিস মনে রাখতে পারি এবং পার্মানেন্টলি মনে রাখতে পারি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে ঠিক আছে এখন মনে করলাম, মনে আসছে, বাট তারপর তো ভুলে যাচ্ছি। তো এই টেকনিকের অসাধারণত্ব হচ্ছে এগুলো হচ্ছে পার্মানেন্ট টেকনিক, মানে লম্বা সময় ধরে তুমি মনে রাখতে পারবা, তুমি সহজে এটা ভুলে যাবা না। বাট এটার জন্য এফোর্ট লাগবে, প্র্যাকটিস লাগবে, বাট তোমাকে আগে টেকনিকটা জানা থাকা লাগবে। তো আমি এই জন্য জাস্ট ইয়েটা দিলাম এখানে, কি নাম বলে, তোমাদেরকে ক্লুটা দিলাম। আর লিটন যেটা আমাকে অ্যাড করতে বলছিল, আমি যেটাকে রেজোনেন্স টেকনিক বলি, সেটা ও মোটামুটি বলছে, আমি সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে প্রত্যেক দিনের পড়ালেখার সময়ের মধ্যে কিছু সময়, সেটা আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 1 ঘন্টা হলে ভালো, এটাকে ব্লক করে ফেলতে হবে যে ওই সময় আমি নতুন কোনো টপিক পড়বো না। ওই সময়ে শুধু আমি রিসেন্টলি পড়ছি এমন কোন টপিক যেটা এখন মোটামুটি আমার মনে আছে, শুধু ওইটাকে রিভাইজ করব। এটা কেন এবং এটার বেনিফিট কি, এটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরো একটা রিক্সা চালাচ্ছে, তোমরা অলরেডি সবাই দেখছো যে রিক্সা যখন থেমে থাকে তখন ওটাকে চালু করার জন্য কিন্তু অনেক এফোর্ট দিতে হয়, অনেক কষ্ট করে অনেক এফোর্ট দেওয়ার পর রিক্সাটা চালু হইলো। চালু হওয়ার পর তুমি খুব খুশি হয়ে গেল, রিক্সা তো চলতেইছে, এই জন্য তুমি পেডেল দাও বন্ধ করে দিলা। সো পেডেল দাও যদি তুমি বন্ধ করে দাও, কি হবে, কিছুক্ষণ পরে গিয়ে রিক্সাটা থেমে যাবে। থেমে যাওয়ার পর তোমার চৈতন্য হলো, হায় হায় রিক্সা তো থেমে গেছে। এরপর তুমি কি করলা, তুমি আবার অনেক কষ্ট করে পেডেল দিলা, দিয়ে রিক্সাকে আবার চালু করলা, চালু করে তুমি আবার একই ভুল করলা, পেডেল দাও বন্ধ করে দিলা, রিক্সা আবার থেমে যাবে। তাহলে এইভাবে যদি কেউ রিক্সা চালায়, আমরা তাকে বলবো গবেট, ও একটা গাধা। আর স্মার্ট কাকে বলবো, স্মার্ট রিক্সাওয়ালা ওইটাকে বলবো যে অনেক কষ্ট করে প্রথমে রিক্সাটা চালু করে ফেলছে, চালু করার পর মাঝে মাঝে আর 1টা 2টা করে পেডেল দিচ্ছে, যখন রিক্সার স্পিড একটু কমে যাচ্ছে 1টা 2টা পেডেল দিচ্ছে। তাহলে এই একটু অল্প এফোর্টে সে কিন্তু কন্টিনিউয়াস তার রিক্সাকে চালু রাখতে পারবে। ওয়াইরাস প্রথম জন তার চেয়ে অনেক বেশি এফোর্ট দিয়েও রিক্সাকে চালুও রাখতে পারতেছে না। ফলে এই জিনিসটা খুব সিম্পল, এই সেম ফিলোসফি অ্যাপ্লাইজ ফর ইওর ব্রেইন। তুমি যখন একটা নতুন কিছু পড়ো, ব্রেনের ভিতর, নিউরনগুলোর ভিতর কাইন্ড অফ একটা কি হয়, স্পন্দন তৈরি হয়। এই স্পন্দনটা আস্তে 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 থেমে যায়। তুমি মানে যদি উদাহরণের মতো করে, যে স্পন্দনটা আস্তে আস্তে থেমে যায়, এই স্পন্দন থাকা অবস্থাতে তুমি যদি আরেকটু টোকা দাও, ওই যে রিক্সা 2-1টা পেডাল মারার মতো, তাহলে ওইটা আবার অনেকক্ষণের জন্য চালু হয়ে যায়। এইভাবে রিক্সা, দেখো রিক্সা চালু রাখার জন্য তোমাকে ইভেন সারা জীবনে 1টা 2টা করে পেডেল দিয়ে যেতে হবে, বাট ব্রেনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ব্রেনের ক্ষেত্রে তোমাকে ইভেন সারা জীবনও পেডেল দিয়ে যেতে হবে না। তুমি যদি একবার একটা পড়লা, পরে 3 দিন বা 4 দিনের মাথায় তোমার পুরাটাই প্রায় মনে আছে, তখন তুমি জাস্ট 10 মিনিট রিভাইজ করলা, জিনিসটা আবার মেমোরির মধ্যে ইয়ে হয়ে গেল, মানে কি আবার মানে আগের জায়গায় ফিরে গেল মেমোরিটার মানে রিটেনশন। দেন তুমি আবার 7-8 দিন পরে আবার একটু রিভাইজ দিলা, দেন মেমোরিটা আবার উজ্জীবিত হইলো। দেন তুমি 1 মাস পরে গিয়ে আবার একটু রিভাইজ দিলা, আবার উজ্জীবিত হইলো। এরকম করে 4-5 টার্ম যদি তুমি রিপিটেটিভলি, আস্তে আস্তে তুমি কিন্তু ডিউরেশন বাড়াবা, 3 দিন, 7 দিন, তারপর হয়তো 15 দিন, 1 মাস, এইভাবে যদি বেশ কয়েকবার রিভাইজ দিয়ে ফেলো, তখন ইভেন এমন হতে পারে বা হয় সম্ভব যে ওই মেমোরিটা কাইন্ড অফ পার্মানেন্ট মেমোরি হয়ে যাবে। কেন?
কারণ ব্রেইনকে তুমি যদি বোঝাতে পারো কোনো একটা জিনিস মানে তোমার জন্য ইম্পর্টেন্ট, তাহলে ব্রেইন এমন একটা মেকানিজম করে যাতে ওইটা সে যত্ন সহকারে সেভ করে রাখে মেমোরির ভিতরে। তো এই যে অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটা তুমি পাওয়া যাবে যদি তুমি একই টপিক এরকম বারবার রিভাইজ করো একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে। ফলে এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক, যে আজকে আমি সারাদিন যা পড়লাম 1 ঘন্টা সময় রাখবো, ওই 1 ঘন্টায় আমি রিসেন্টলি যা কিছু পড়েছি ওখান থেকে আমি, মানে ধরো তখন কি হবে, 3 দিন আগে পড়ছো, 5 মিনিট 10 মিনিট একটু দেখলে তুমি যে টপিক পড়তে তোমার 3 দিন আগে হয়তো 2 ঘন্টা লাগছে, এটা মাত্র 10 মিনিট তুমি রিভাইজ করবা, তাহলে দেখবা তোমার পুরো মেমোরি চাঙ্গা হয়ে যাবে। ফলে আমি প্রচুর টপিক পড়লাম, রিভাইজ করলাম না, কোনো ফায়দা নাই, কারণ পরীক্ষার হলে গিয়ে তোমার কিছু মনে থাকবে না। ওয়াইরাস লাগলে তুমি টপিক কমায় ফেলো, বাট রিপিটেটিভলি এইভাবে তুমি রিভাইজ করো, তাহলে দেখবা যে মেমোরি এটাকে রিটেনশনটা এক্সট্রিমলি হাই হয়ে যাবে। এটা তোমরা ট্রাই করো, ট্রাই করলে দেখবা যে তোমরা এটার বেনিফিট পাবা। আর যারা অ্যাডভান্স টেকনিক শিখতে চাও তাদের জন্য এই যে মেমোরি প্যালেস, দেখি আমাদের ইচ্ছা আছে, আমার পার্সোনাল ইচ্ছা আছে যে এগুলোর উপর আমরা কিছু হয়তো তোমাদের কোর্সের মাঝে মাঝে কিছু এক্সট্রা কোর্স, এইবার সম্ভব হবে না বাট ভবিষ্যতের জন্য প্ল্যান করব, হয়তো আমার ইচ্ছা আছে যে এই যে অ্যাডভান্স মেমোরি টেকনিক গুলা তোমাদেরকে বেসিকটা শিখানো এবং প্লাস টিচারদেরকেও কিছুটা ট্রেন আপ করা, সো তার টপিক পড়ানোর সময় এরকম কিছু টেকনিক তোমাদেরকে দেখাইতে পারে। প্রচুর, যে ইভেন তুমি গুগলে জাস্ট সার্চ করো না যে মানে মেমোরি টেকনিক দিয়ে, মেমোরি টেকনিক লিখে যদি সার্চ করো তুমি ইউল গেট এ লট অফ রিসোর্সেস, লট অফ টেকনিক্স, অনেক রকম টেকনিক আছে যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং প্র্যাকটিস, সবকিছু হলো প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা মেমোরিকে এনহ্যান্স করার জন্য, মেমোরি তত স্ট্রঙ্গার হইতে থাকবে, যেটার একদম আমি নিজে প্রমাণ। কারণ আমার মেমোরি যখন অনেক মানে খারাপ হয়ে গেছিল মাঝখানে, তখন আসলে আমার মানে ওই মানে বিলিফটাও নষ্ট হয়ে গেছিল, আমি তখন মনে করতেছিলাম আমি তো মনে রাখতে পারি না। এই মনে করাটাই খারাপ। এটা মনে করলে তোমার ব্রেন মনে করে হ্যাঁ আমি তো মনে করে রাখতে পারি না, তখন ব্রেন এফোর্টই জানে এটা মনে রাখার জন্য। তোমার এই ধারণাটাই খারাপ। তো প্রথমে ধারণা চেঞ্জ করলাম যে না আমি ইনশাল্লাহ মনে রাখতে পারবো। দেন আই স্টার্টেড প্র্যাকটিসিং। আমি প্রথম শুরু করলাম একটা গেম দিয়ে, এই গেমটার নাম হচ্ছে ওই যে এল দিয়ে, এই যে ব্রেইন গেম, ওটার আমি একটা পেইড ভার্সন, ওটা একটু দামি গেম, মানে এভরি মান্থ প্রায় কত $8-10 খরচ করতে হয়। লুমোসিটির কথা বলতেছেন? লুমোসিটির ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সনে ওরা কিছু খেলতে দেয়, বাট ফুল ভার্সনে তুমি সব খেলতে পারো। তো লুমোসিটির মধ্যে আমি মেইনলি তখন টার্গেট করছিলাম মেমোরি গেমটা, এবং আমি দেখলাম যে আমি প্র্যাকটিস করতে করতে আমার পরে 5টা ওইখানে আছে, ব্রেনের 5টা ফাংশনের ওইখানে এনহ্যান্স করার আছে, গেম আছে। বাট আমার পরে দেখা গেল সারপ্রাইজিংলি মেমোরিতে আমি সবচেয়ে বেশি পয়েন্ট পাইছি। মানে এখনো আমার লুমোসিটির যে অ্যাকাউন্ট, এখন কম খেলা হয়, এখনো আমার সবচেয়ে বেশি পয়েন্ট হচ্ছে মেমোরিতে। সো এটা আমি নিজে প্রমাণ যে তুমি জাস্ট যদি এফোর্ট দাও, ট্রাই করো, বিলিভ করো, ইউ ক্যান এনহ্যান্স ইউর মেমোরি। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি লম্বা লেকচার দিলে অবশ্য অনেক বেশি সময় লেগে যাবে, এইখানেই অফ যাই। সো হোয়াট নেক্সট? আমাদের তো কতক্ষণ হয়ে গেল? 1.5 ঘন্টা না লিটন? আমরা কি ক্লোজিং এর দিকে যাব? হ্যাঁ ভেটা ওভার। হ্যালো, হ্যাঁ আমরা আস্তে আস্তে ক্লোজিং এর দিকে যেতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে আরো অনেক প্রশ্ন আছে, বাট এগুলোর অনেকগুলাই অ্যান্সার করা হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা তাহলে একটু কনক্লুডিং কথায় যেতে পারি। তো আমার মনে হয় সৌরভ শুরু করতে পারো। সৌরভ, লিটন, সবাই আমরা একটু করে কনক্লুডিং কিছু জিনিসপত্র বলি তাদেরকে। রাতুল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাদের আসলে আমি ক্যামেরাটা অন করে কথা বলতেছি। হ্যাঁ, আমাদের আসলে মানে ম্যাক্সিমাম এফোর্ট থাকবে সবকিছু মিলে একটা অলরাউন্ড প্রিপারেশনের দিকে যাওয়া, মানে কোনো একটা দিকে হচ্ছে বেশি ফোকাস না দিয়ে ফেলা, অলরাউন্ড একটা প্রিপারেশনের দিকে যাওয়া, যে এটা একটা অভ্যাসে পরিণত করা, পুরো জিনিসটাকে একটা পার্সোনাল ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। তাতে যেটা হবে যে ইমিডিয়েট টার্গেট যেটা, শর্ট টার্ম গোল যেটা, সেটা ফুলফিল করার জন্য আমরা তো যথেষ্ট একটা বেগবান একটা প্রিপারেশন নিতে পারবোই, বাট লং টার্মেও এটা আমার কাজে লাগবে। কারণ ভবিষ্যতে আমার যে দায়িত্ব পালন করতে হবে, ভবিষ্যতে আমার উপরে আরো যা যা জিনিস নির্ভর করবে, অবশ্যই সেখানে পার্সোনাল ডিসিপ্লিন একটা অনেক বড় ভূমিকা পালন করবে। পার্সোনাল ডিসিপ্লিন বলি বা কনফিডেন্স বলি বা আমার অনেস্টি বলি বা আমার কাজের প্রতি সিনসিয়ারিটি বলি, এই প্র্যাকটিসটা কিন্তু আসলে এটা তার প্রিকার্সার। এখন আমরা যে প্রিপারেশনটা নিতে যাচ্ছি, এটা আসলে আমি বলবো যে তার প্রিকার্সার, যে আমি ভবিষ্যতে যা যা করতে যাচ্ছি বা করতে চাচ্ছি। তো এখানে আমরা এই বিষয়ই হচ্ছে যত্নবান হব, যাতে আমরা রেগুলারিটি মেনটেন করতে পারি, সিনসিয়ারিটি মেনটেন করতে পারি, এবং সবচেয়ে বড় কথা যেটা, যে নিজের প্রতি বা আমার কাজের প্রতি বা আমার দায়িত্বের প্রতি যাতে সিনসিয়ার থাকতে পারি। তো এইটুকু আমি বলে আজকে শেষ করব। আচ্ছা, ওই মাকসুদুর রহমান একজন জিজ্ঞেস করেছে যে আমাদের পরিচয়গুলো দিলে ভালো হতো, কারণ আজকে আসলে আমিও মিস করে ফেলেছি, কথা বলা শুরু করছি, পরিচয় দেওয়া হয় নাই। কারণ কেউ কেউ হয়তো আমাদেরকে চিনে, সবাই হয়তো না।
সো আমার মনে হয় রাতুল যেহেতু শেষ করলা, পরিচয় দিয়ে আবার শেষ করলে ভালো হয়। রাতুল। আচ্ছা, আমি আজকে সবার সাথে ছিলাম হোস্ট হিসাবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি পড়াশোনা করেছি বুয়েটে, ট্রিপলি থেকে পড়াশোনা করেছি। তো তারপর এখন অন্যরকম গ্রুপে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি, এবং উদ্ভাস, উন্মেষ এবং উত্তরণের সাথে বেশ দীর্ঘদিন ধরে জড়িত আছি, সেই 2000 প্রায় 8 সাল থেকে। তো অনেক বছর হয়ে গিয়েছে, আসলে 12 বছরের মতো। হ্যাঁ, আমি একটু আরো অ্যাড করে দিতে চাই যে রাতুল হচ্ছে আমাদের যে একটা প্রজেক্ট আছে বিজ্ঞান বাক্স, বাচ্চাদের বিজ্ঞান শেখার যে কিট, ওইখানে ও মূলত R&D ডিপার্টমেন্টের ওই হচ্ছে হলো হোতা, হ্যাঁ তাই না? তো বাচ্চারা যে আজকে মজা করে বিজ্ঞান শিখতেছে, সেটার পিছনে রিসার্চের কারিগর হচ্ছে রাতুল। তো এই আর কি। সৌরভ, তুমি একটু পরিচয় দিয়ে কনক্লুডিং কথা বলতে পারো। শিওর ভাই। ভাই, আমার নাম হলো সৌরভ। আমি পড়াশোনা করেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। আর সর্বশেষ 38তম BCS এ আমি পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমি ভাইয়া কনক্লুডিং বলবো এইভাবে, আমার এখনো মনে সৌরভ আছে একটু বিনয়ের সাথে বলছে, সৌরভ হচ্ছে মানে ফোর্থ হয়েছে, সো শুধু সুপারিশ প্রাপ্ত না, ফোর্থ। সো দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি আসলে যেটা বলে শেষ করতে চাচ্ছি আর কি ভাইয়া, আমাদের যখন উদ্ভাসে ভর্তি হয়েছিলাম আমাকে 2011 সালে, তখন সোহাগ ভাই আমাদের একটা ক্লাসে বলছিলেন যে যদি তোমাদের ইচ্ছা থাকে আসলে কেউ ঢাকা ভার্সিটিতে পড়বা বা মেডিকেলে পড়বা বা বুয়েটে পড়বা, তাহলে একটা কাজ করো, ওই এরিয়াগুলো একবার ঘুরে আসো। ঢাকা ভার্সিটির এরিয়াটা একবার ঘুরে আসো, বুয়েটের এরিয়াটা একবার ঘুরে আসো, বা মেডিকেলের 4-5টা একটু ঘুরে আসো, অথবা ওই রিলেটেড কাজ করতেছে এমন কারোর সাথে কয়েকবার কথা বলো। তখন একটা প্রচন্ড আগ্রহ তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়, এবং এই ভালোবাসাটা তাকে ওই পরিশ্রমের রাস্তাটা সহজ করে দেয়। তো আমারও BCS এর ক্ষেত্রে এরকমই মনে হয়েছে যে কেউ যদি শুধুমাত্র ক্যাডার হবে এই জন্য পড়াশোনা করে, তার জন্য এটা কষ্টকর। কিন্তু কেউ যদি ভাবে যে আমি ক্যাডার হয়ে এই কাজটা করব, বা আমি ক্যাডার হয়ে দেশের এই প্রতিনিধিত্বটা করব, বা ক্যাডার হয়ে আমি সার্ভিসের এই জায়গায় নিজের ইনপুট দিতে চেষ্টা করব, বা আমি সৎ থেকে দেশের জন্য কাজ করব, তো গোলটা যদি শুধু ক্যাডার থেকে দূরে নিয়ে যাওয়া যায়, যে ক্যাডার হয়ে কি করব এই গোলটা রাখা যায়, এবং এটা যদি সৎ নিয়ত থাকে, তাহলে মনে হয় পরিশ্রমটা কিছুটা কিছুটা কষ্ট কমে যাবে। কষ্ট তো করতে হবে এটা অবশ্যই, কিন্তু কষ্টটা আনন্দের সাথে করা যাবে। সো BCS এর ক্ষেত্রে যাত্রাটা এত দীর্ঘ, 3 বছরের মতো লাগে। সো এই দীর্ঘ যাত্রার মধ্যে আসলে যদি নিয়ত ভালো না হয় বা সঠিক পরিশ্রমটা না হয়, তাহলে কিন্তু খুব দ্রুত রাস্তা থেকে বাইরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি এটাই বলবো, যারা এই পরিশ্রম বা এই যাত্রা শুরু করছেন বা যাত্রায় আছেন, তাদের অবশ্যই নিয়তটা ভালো থাকবেন, একটা সৎ উদ্দেশ্যে এই পরিশ্রমটা করবেন, এবং ওই পরিশ্রমটা করার সময় নিজের প্রতি সৎ থাকবেন। মানে আপনি কেন করতেছেন এটাকে নিজেকে নিজেকে পরিষ্কারভাবে বুঝাবেন। এটা যদি আপনি করতে পারেন, আমি আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় আপনার ভালোই হবে ভাইয়া। লিটন। জি, আসসালামু আলাইকুম। আমার পুরো নাম মোহাম্মদ আবুল হাসান, ডাকনাম লিটন। আমি পড়াশোনা করছি বুয়েটে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ। আমাদের ইন্টারমিডিয়েট 2000 সাল, অনেক বুড়া মানুষ আর কি। তো আর আমি সোহাগ, আমরা দুজনই হচ্ছে উদ্ভাস, উন্মেষ এবং নতুন যাত্রা শুরু করা উত্তরণ। আমরা দুজন এর ফাউন্ডার এবং পরিচালক আর কি। তো আমার পক্ষ থেকে যতটুকু মেসেজ সেটা হলো যে আসলে ওই নিয়ত ভালো রাখা, সৌরভ যেটা বললো, নিয়ত ভালো থাকলে আল্লাহর সাহায্য পাওয়া যায়। আর আসলে ফলাফলটা আমাদের হাতে না, আমরা শুধু চেষ্টা করতে পারি। চেষ্টা করা, নিজের নিজের সাধ্য যতটুকু আছে, যতটুকু বা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন অতটুকু দিয়ে চেষ্টা করা। আর সৃষ্টিকর্তা যখন দেখেন যে হ্যাঁ আমি তাকে যতটুকু দিয়েছি অতটুকু দিয়ে সে চেষ্টা করতেছে, ওই চেষ্টার মধ্যে কোনো ঘাটতি নেই, ত্রুটি নেই, তখন সৃষ্টিকর্তার সাহায্য মিলে। আর আলটিমেটলি অ্যাচিভমেন্টটা সৃষ্টিকর্তার সাহায্যেই আসবে। মানে আমি আমার চেষ্টা দিয়ে এককভাবে অ্যাচিভমেন্ট আনতে পারবো না। দিস ইজ ট্রু। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে যে ফলাফলটা আমি চাচ্ছি, যেটা আমি টার্গেট করতেছি, এটা আসলে কমপ্লিটলি আমার একার উপর না বা একার হাতে না। এর মধ্যে অবশ্যই আমার পার্টিসিপেশনটা একটা মেজর পার্টিসিপেশন, বাট এই আলটিমেট ফলাফলটা নির্ধারিত হবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে। এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। আর সৃষ্টিকর্তার সাহায্যেই আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, এটা তো মাথায় রাখতে হবে। আর সৃষ্টিকর্তার সাহায্য পাওয়ার জন্য আমাকে যতটুকু সৃষ্টিকর্তা দিয়েছেন এইটুকু সর্বোচ্চ ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। যদি আমি সেটা করি তাহলে সৃষ্টিকর্তার সাহায্য ইনশাল্লাহ পাবো, এবং সৃষ্টিকর্তার সাহায্য পেলে আমার জন্য যে কোনো বাধা, শুধু BCS এরই বাধা না, যে কোনো বাধা লাইফে উতরানো সহজ হবে। কাজে আমার পক্ষ থেকে এতটুকু পরামর্শ যে আমরা যেন এই মানে সৃষ্টিকর্তার ভরসা রেখে নিজেদের সাধ্যমতো চেষ্টা করি। এখন সৃষ্টিকর্তার সাহায্য আমি আশা করলাম, মনে প্রাণে এটা বিশ্বাসও করলাম না আমি একা একা হবে না, সৃষ্টিকর্তার সাহায্য পাইলে হয়তো হবে। আর সৃষ্টিকর্তার সাহায্য পাওয়ার জন্য কন্ডিশন হলো নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করা। আমরা যে একটা প্রভাব সবাই জানি, আল্লাহ হেল্পস দোজ
হু হেল্প দেমসেলভস। এটা আমাদের সবার জানা আছে যে আসলে যারা নিজেরা চেষ্টা করবে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন। কাজে আমার মধ্যে এটা এই বিলিফটা রাখতে হবে যে আমি যদি আমার সাধ্যমতো চেষ্টা করি তাহলে সৃষ্টিকর্তার সাহায্য পাবো, আর সৃষ্টিকর্তার সাহায্য পাইলে আমার জন্য যে কোনো টার্গেট অ্যাচিভ করা, যে কোনো গোলকে গোলে রিচ করা, এটা আমার জন্য সহজ হবে। এতটুকু আমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিটন তো আমার পরিচয় দিয়ে ফেলছে, তারপরে আমার দিই। আমার নাম মাহমুদুল হাসান, ডাক নাম হচ্ছে সোহাগ। উদ্ভাস, উন্মেষ, উত্তরণ এগুলো আমরা দুজন সেই ছোট কালে শুরু করেছিলাম। আমাদের বয়স যখন 19 বছর, বুয়েটে মাত্র ঢুকলাম, তখন 6,000 টাকা পকেটে ছিল, সেটা দিয়ে শুরু। তো আলহামদুলিল্লাহ আমরা 20 বছর ধরে আমি লিটন একসাথে আছি। উদ্ভাস, উন্মেষ, উত্তরণের পাশাপাশি রকমারি.com, তারপর পাইল্যাবস, বিজ্ঞান বাক্স, এরকম আরো বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের আছে আলহামদুলিল্লাহ। এই আর কি। আর সো পরিচয় হচ্ছে উদ্যোক্তা। আর কনক্লুডিং যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই বিসিএস এর যেটা ওই প্রথম ইয়েটা ছিল, লাইফটা ছিল, যেটাতে ওই যে আমরা পুরস্কার বিতরণী করেছিলাম প্রিলি সম্ভাবনার, ওখানে আমি মোটামুটি সময় নিয়ে যে জিনিসটা নিয়ে কথা বলেছিলাম, নৈতিকতা নিয়ে, যে আমাদের এই প্রোগ্রামটার হায়ার পারপাসটা হচ্ছে যে কিভাবে মোরাল, নৈতিকতা সম্পন্ন মানুষ আমরা প্রশাসনে বেশি বেশি ঢুকাইতে পারি, বা যারা ঢুকতে যাচ্ছে তাদের মধ্যে কতটুকু আমরা এটাকে পুশ করতে পারি, এনহ্যান্স করতে পারি, যে তারা একটা নৈতিক মানুষ হবে। এবং এটাকে আমরা আমাদের প্রথম দায়িত্ব মনে করি, কারণ এখানে যে একজন প্রশাসনে যাবে তার হাতে কিন্তু এনর্মাস ক্ষমতা। এই দেশকে চাইলে সে সর্বনাশ করতে পারবে, এই দেশকে চাইলে সে সুন্দর করতে পারবে। যে ক্যাডারে আমি ঢুকি, কথার কথা আমি ট্যাক্সে ঢুকছি, আমি ঘুষ টুস খেয়ে অর্থনীতির 12টা বাজায় দিতে পারি, আমি আবার সৎ থেকে হচ্ছে দেশের রেভিনিউকে সুন্দর করতে পারি। আমি পুলিশে আছি, আমি চাইলে হচ্ছে মানুষকে টর্চার করে তার কাছে টাকা আদায় করতে পারি। আমি চাইলে যে মানুষগুলার অসহায়, তাকে অন্য কেউ টর্চার করতেছে, জুলুম করতেছে, তাকে আমি জুলুম থেকে সেভ করতে পারি। সেই সেম কথা আমি যদি ম্যাজিস্ট্রেট হই, আমি যদি প্রশাসনের অন্য যে কোনো একটা ইয়েতে যাই, যে কোনো ভাবে আমি কাজ করি, সেখানেও সত্য। মানে একটা জিনিস মানে চিন্তা করা যায়, এটা যে আমরা যারা এন্টারপ্রেনার, আমরা একটা বড় কোম্পানি করলে আমরা সর্বোচ্চ হয়তো লাখ লাখ সংখ্যার লোককে আমি হেল্প করতে পারবো। মেবি খুব বড় মানে যদি ইয়ে হয়, মানে কোটি পর্যন্ত লোককে সার্ভ করা ইভেন অনেক কঠিন কাজ। বাট প্রশাসনে তোমরা যারা ঢুকতে যাচ্ছ, তুমি জাস্ট চিন্তা করে দেখো, তোমার এফোর্টের কারণে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে, তোমার এফোর্টের কারণে কোটি কোটি মানুষের জীবন সহজ এবং সুন্দর হইতে পারে। সো এইটা আমাদের সব সময়ের প্রথম কথা, যে তোমরা যারা এখান থেকে একটা লাইনও শিখবা, তোমাদের মধ্যে যেন এই নিয়তটা থাকে যে এটা শিখে তুমি যেন রাষ্ট্রের কোনো মানুষের কোনো ক্ষতি তোমার দ্বারা না হয়। তুমি বড় উপকার করতে না পারো, কিন্তু অ্যাটলিস্ট তুমি কোনো ক্ষতির কারণ হয়েও না। এটা যদি হয় তাহলে এটা আমাদের জন্য অনেক দুঃখের কারণ, অনেক কষ্টের কারণ। এবং আমি এটাও বলছি, তোমাদের যদি কারো নিয়তি খারাপ থাকে তাহলে প্লিজ আমাদের এখানে কোর্সে এনরোলই করো না। কারণ আমাদের থেকে 2 লাইন শিখে তুমি যদি দুর্নীতি করো, তখন হইতে পারে তোমার ওই পাপের ভাগ আমার কাঁধেও চলে আসতে পারে। এই জন্য আমরাও যে একদম 100% সহি মানুষ, সুফি মানুষ, সেটা আমরা দাবি করতেছি না, বাট আমরা চেষ্টা করি মানে কত বেশি আমরা ইথিক্স নিয়ে, নৈতিকতা নিয়ে যত দূর পারি আমরা চলার চেষ্টা করি, এবং দিনে দিনে এটাকে আরো মজবুত করার চেষ্টায় আছি। এবং একইভাবে তোমাদেরকেও আমরা আহ্বান জানাই যে তোমাদের মধ্যে এই নিয়তটা যেন থাকে। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। বিসিএস এর এক্সাম পড়ালেখা, কোন টপিক কি টপিক না টপিক, তার চেয়ে সবচেয়ে বড় কথা যে তোমাকে ভালো মানুষ হইতে হবে। তো আমরা এটা বলি যে তোমরা ভালো স্টুডেন্ট হও এবং তোমরা ভালো মানুষ হও। তোমরা যদি বলো যে ভাই আমরা দুইটা হইতে পারবো না, একটা অপশন দেন, তাহলে আমরা নির্দ্বিধায় অপশন দিয়ে দিলাম ভালো মানুষ হও। সেটাতে আমাদের অন্তর অনেক খুশি হবে। যদি সাথে ভালো স্টুডেন্ট হও, ভালো চাকরি করো, আলহামদুলিল্লাহ, তাহলে আলো ভালো ডাবল বোনাস। বাট ভালো কিছু করলা, ভালো চাকরি করলা, সম্মানজনক কিছু করলা, বাট তুমি ভালো মানুষ হইলা না, সেটা অনেক বড় দুঃখের কারণ হবে আমাদের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য। কাজে তোমরা কারো কষ্টের কারণ হও না, তোমরা মানুষের সুখের কারণ হও। ঠিক আছে? তো সেই দোয়া তোমাদের জন্য থাকলো, তোমরা আমাদের জন্য দোয়া করবা। ওই সানি মনে হয় আমাদের মধ্যে জয়েন করছে, অবশ্য একটু লেটে আসছে মনে হয়। সানি কি শুনতে পাচ্ছ? সানি আচ্ছা, ও মাইক্রোফোন মিউট করা সানির। সানি তো, হ্যাঁ সানি অ্যাড হয়েছে তো। সানি যদি শুনতে পাও তাহলে একটু তুমি আনমিউট করে একটু যদি ও মনে ট্রাই করতেছে। আচ্ছা, ও মেবি ইয়েও থাকতে পারে, অবশ্য ডিউটিতে ছিল, ডিউটি থেকে জয়েন করছে আর কি। ঠিক আছে, আমরা কনক্লুড করতে পারি, পরবর্তী কোনো সেশনে হয়তো কথা বলবো, অসুবিধা নেই। তো ঠিক আছে ইনশাআল্লাহ, মানে আমার কথা এইটুকুই ছিল। আমরা একটা স্লোগান সব জায়গায় লিখতেছি, কিন্তু লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। সো তুমি স্বপ্ন জয় করার চেষ্টা করো সৎভাবে, অসৎভাবে না। ঠিক আছে? তো সবার জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।